আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই মেগা লং ক্লাসে। সো আমরা যারা আমাদের ক্র্যাক কোর্সের ক্লাসগুলো করছিলাম, আমরা প্রথম পত্রের ইকোনমিক্সের প্রথম পত্রের সবগুলো অধ্যায়ের একটা একটা করে ক্লাস নিয়েছি আলাদা আলাদা করে, কিন্তু আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের আজকে একটা ক্লাসে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের সবগুলো চ্যাপ্টারে, মানে 6টা যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার আমরা সিকিউ সলভ করব। এবং এখন থেকে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ক্লাসটা শুরু করতে পেরেছি। এবং কখন ক্লাসটা চলবে সেটা আমি জানি না, যতক্ষণ তোমরা থাকবা ততক্ষণ ক্লাস চলবে। এবং আমরা সবগুলো চ্যাপ্টারের সিকিউ সলভ করব। একটা ক্লাস করলে তোমার ইকোনমিক্স দ্বিতীয় পত্রের সিকিউ নিয়ে আর কোনো মানে টেনশন থাকবে না। জাস্ট তোমাকে এই ক্লাসটা করতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই তোমরা ক্লাসটা মানে আমার সাথে থাকবা, অ্যান্ড এই ক্লাসটা করার পর তোমরা নিজেরা বুঝতে পারবা তোমাদের ইকোনমিক্স দ্বিতীয় পত্রের সিকিউর উপর কতটুকু তোমাদের কনফিডেন্স গ্রো করতেছে। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলা, এবং তোমাদের বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে একটু এই ভিডিওটা শেয়ার করে দাও। হ্যাঁ, সবাইকে একটু এই ভিডিওটা ইনবক্সে শেয়ার করে দাও, গ্রুপ থাকলে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। হ্যাঁ, সব জায়গায় শেয়ার করে দাও যাতে সবাই আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকে আমরা খুব সুন্দর করে ইকোনমিক্স দ্বিতীয় পত্রের একটা ক্লাসে সব কিছু শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো সবাই একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও। আমরা একটু ওয়েট করবো, আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। এবং হচ্ছে তোমাদের যারা আমাদের মানে ওয়েট করে আছে শিক্ষার্থীরা এই ক্লাসের জন্য, যেন তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরাও তোমাদের নিজেদের ওয়ালে শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধব সবাইকে মেনশন করে দাও। এই ভিডিও কমেন্ট বক্সে বিশেষ করে তাদেরকে ইনবক্সে পাঠিয়ে দাও। হ্যাঁ, ভিডিওটা এখান থেকে কপি করে জাস্ট লিঙ্কটা কপি করে তাকে ইনবক্সে পাঠিয়ে দাও, বা বিভিন্ন গ্রুপ থাকে, মানে শিক্ষার্থীদের গ্রুপ থাকে, সেখানে তোমরা দিয়ে দিতে পারো, তাহলে যেন সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে আর কি। ঠিক আছে, সো আমরা আজকে একটা ক্লাসে, হ্যাঁ 7টা থেকে আমরা একটু পরে শুরু করে আছি নামাজের পরেই। সো একটু লেট হয়ে আছে, 2-1 মিনিট, 3-4 মিনিট লেট হয়ে আছে। সো এটা হচ্ছে নামাজের কারণে। সো আমরা সবাই তাহলে দ্রুত করে জয়েন করে ফেলি। আমরা পড়বো আজকে সেকেন্ড পেপার, পুরোটা আমরা কভার করব একটা ক্লাসে। এবং আশা করছি এই ক্লাসটা করার পর তোমাদের দ্বিতীয় পত্রে সিকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা যদি চাও প্রথম পত্রের উপর আমি আমার একটা ক্লাস নিব, তবে পরীক্ষার আগে তো তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, কালকে থেকে কিন্তু আমাদের মেগা ম্যারাথন ক্লাস শুরু হতে যাচ্ছে, তোমরা সবাই জানো। তো এই মেগা ম্যারাথন ক্লাসে কিন্তু আমরা 2 শিফটে, সকাল বিকাল, হ্যাঁ এভাবে করে কিন্তু আমরা সকাল বিকাল সন্ধ্যা 2-3 শিফটে করে কিন্তু আমরা ক্লাসগুলো নিব, এবং 3-4 ঘন্টা করে ক্লাস নিব। এই ক্লাসগুলো আমাদের সাথে আজকে থেকে মনে করো শুরু হয়ে গেছে, কারণ আজকে আমি এই ক্লাসটা অনেক লং নিব। আজকে থেকে শুরু হয়ে গেছে, মনে করো কালকে বিকাল 3টায় তোমাদের বাংলা ক্লাস আছে। এবং রুটিন আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপে তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাড হও নাই যুক্ত হয়ে যেতে পারো। এই ভিডিওর ক্যাপশনে দেখো, এই আমাদের যে এখন যে লাইভ ক্লাসটা চলতেছে, এই লাইভ ক্লাসের ক্যাপশনে কিন্তু একটা গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। সেখানে তোমরা সবাই অ্যাড হয়ে যাও, যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের এই ক্লাস সম্পর্কে, মানে আমাদের আমাদের যে মেগা ম্যারাথন ক্লাস হবে কালকে থেকে শুরু হবে, সেখানে সকল আপডেট কিন্তু সেই গ্রুপে আমরা দিয়ে দিব। ঠিক আছে, সো আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে আছে। প্রথম পত্রের যদি লাগে ক্লাস তোমরা বলবা কমেন্ট বক্সে, আমি সেটার উপর ক্লাস নিব। তবে আজকে আমরা দ্বিতীয় পত্র ক্লাস করবো একদম, মানে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই অবশ্যই ক্লাসটা একদম শেষ পর্যন্ত থাকবা। ইচ্ছে পূরণ আমাদের সাথে রয়েছে, 7টা থেকে অপেক্ষা করতেছিলাম, থ্যাংক ইউ। আমাদের সাথে রিদওয়ান আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে নাবিদুল ইসলাম আমাদের সাথে রয়েছে রিদওয়ান, আমাদের সাথে রয়েছে শরীফ, আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে কুবরা শিফা আছে, অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছে এমডি শাহিদুল ইসলাম, আমাদের সাথে রয়েছে এমদাদুল রহমান আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে ফিরদাউস আমাদের সাথে রয়েছে, তারপর আমাদের সাথে রয়েছে সুমাইয়া জান্নাত আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের সবার দয়। আমি সবাইকে বলবো, যেহেতু আমি এখন ক্লাস শুরু করি নাই, ক্লাস শুরু করলে আর বলবো না, জাস্ট তোমাদেরকে একটা কাজ করতে হবে এই ক্লাসে, সেটা হচ্ছে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এই ক্লাসে নিয়ে আসতে হবে। আর সেটার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে জাস্ট নিজের ওয়ালে ক্লাসটা জাস্ট একটা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও। এবং আফিয়া আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মাহি আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে ফাহাদ, লাগবে স্যার, ওকে ফাইন। আমরা প্রথম পত্রের উপর ক্লাস নিব ইনশাআল্লাহ। এদিকে আমাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। হ্যাঁ, সবাই আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও যে একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, এটা একটা প্রতিজ্ঞাবদ্ধ হও। 2 নম্বর হচ্ছে তোমরা সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে নিজের ওয়ালে, হ্যাঁ নিজের ওয়ালে শেয়ার করে দিবা। জাস্ট কোথাও শেয়ার করার দরকার নেই, তোমার নিজের ওয়ালে শেয়ার করে দাও। এখানে যেই শেয়ার বাটন আছে সেই শেয়ার বাটনে ক্লিক করো, শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট কমেন্ট বক্সে সবাই লিখো শেয়ার ডান। জাস্ট আমি এটা দেখতে চাই। ঠিক আছে, আমি জাস্ট এটা দেখতে চাই। এখন আমাদের সাথে প্রায় 230 প্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। আমি সবাই চাই 230 জন এট এ টাইম সবাই শেয়ার করো, অ্যান্ড
সবাই শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। আর কোনো কিছু চাওয়া নাই, 230টা শেয়ার চাই, জাস্ট এটুক, জাস্ট নিজের ওয়ালে শেয়ার করে দাও। এখনই তুমি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও, শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে জাস্ট বলবা শেয়ার ডান, এইটুকু কমেন্ট বক্সে বলো। আমি এখনই ক্লাস শুরু করে দিচ্ছি এবং সবাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা এবং এই একটা ক্লাস করলে ইনশাআল্লাহ তোমার ইকোনমিক্সের সেকেন্ড পেপারে আর কোনো প্রবলেম থাকবে না। এটা আমি মুখে বলতেছি না, তুমি ক্লাসটা করার পর নিজেই তুমি আমাকে ফিডব্যাক দিবা। তবে আমি বলতেছি তোমার কাছে ওয়াদা হচ্ছে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। এই ক্লাসটা অনেক লং হবে, আমি 7টা থেকে শুরু করেছি, মানে যতক্ষণ পারি, হ্যাঁ আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, 10টা 11টা 12টা 1টা 2টা হলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে আমার সাথে লেগে থাকতে হবে, তাহলে কিন্তু আমি ক্লাসটা নিতে উৎসাহ ফিল করব। জাস্ট সবাই একবার শেয়ার করে জাস্ট শেয়ার ডান লিখো, একবার শেয়ার করে শেয়ার ডান লিখো, আর কিছু বলার দরকার নেই। ওকে, আমরা ক্লাস এখনই শুরু করে দেবো। কালকে থেকে ম্যারাথন ক্লাস শুরু হবে, মেগা ম্যারাথন ক্লাস। যেই ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করেছিলে সেই ক্লাসের আপডেট এবং ক্লাসগুলোতে জয়েন হতে নোট পিডিএফ সবগুলো পেতে, আজকে যে ক্লাসটা নিব এই ক্লাসের পিডিএফটাও তোমরা পেয়ে যাবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে অ্যাড হওয়ার জন্য উপরে একটা কি দেওয়া আছে, উপরে এই ভিডিও ক্যাপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে তোমরা হচ্ছে সেখানে গ্রুপে অ্যাড হয়ে যাবা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাও, কমিউনিটিতে অ্যাড হয়ে যাবা। সেখানে আমরা তোমাদেরকে সকল নোট পিডিএফ সব কিছু সেখানে আমরা শেয়ার করব। আমাদের সাথে রয়েছে মহসিনা আক্তার রয়েছে, শেয়ার দিলে ওকে, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখো, দ্রুত করবা। সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখবা, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো। অ্যান্ড সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখবা, তারপর হচ্ছে একটা ওয়াদাবদ্ধ হও আমার সাথে যে তোমরা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। হ্যাঁ, এটা ওয়াদাবদ্ধ হও, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসে থাকবা। এবং এটা জাস্ট অন্যান্য সাবজেক্টের চিন্তা এখন বাদ দাও, আমরা সব সাবজেক্টের চিন্তা আমরা করব। কালকে থেকে তোমাদের বাংলা ক্লাস শুরু হবে, কালকে বিকাল 3টায়, সন্ধ্যা 7টায়, এরপর দিন আবার বিকাল 3টায়, তারপর সন্ধ্যা 7টায়, আবার বিকাল 3টায়, আবার সন্ধ্যা 7টায়, এভাবে করে আমরা ক্লাসগুলো নিব এবং সুন্দর করে তোমাদেরকে সবকিছু গুছিয়ে দিব। তোমাদের সাথে যে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সাথে থাকতে হবে, আর কিছু না। ওকে, মোমো সালাম দিয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমা আমাদের সাথে রয়েছে, হ্যালো ভাইয়া। ওকে, বাবু আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখবা এবং ওয়াদাবদ্ধ হও যে ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ক্লাসটা করবা। অ্যান্ড তুমি ক্লাসটা মানে মনোযোগ দিয়ে করবা, অন্য টেনশন এখন করার দরকার নেই। জাস্ট ইকোনমিক্স দ্বিতীয় পত্রের টেনশন করো আপাতত, ইকোনমিক্স দ্বিতীয় পত্রের টেনশন করো। এখন প্রায় 300 জনের কাছাকাছি আমাদের সাথে শিক্ষার্থী যুক্ত আছে। যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবা, আমি আমার ক্লাসে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, আমরা জানি শর্ট সিলেবাসে তোমাদের টোটাল 6টা অধ্যায় আছে, তাই না? আমি যদি শর্ট সিলেবাসে তোমাদের চ্যাপ্টারগুলো বলি, শর্ট সিলেবাসে তোমাদের কি কি চ্যাপ্টার আছে। সো তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে, ওকে হ্যাঁ, শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে অধ্যায় আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে আর কি। হ্যাঁ, দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের অধ্যায় শুরু হয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর সপ্তম, অষ্টম, নবম। এখানে যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় থেকে প্রথমেই বলে ফেলি কোন কোন অধ্যায় থেকে তোমার কি পরিমাণ সিকিউ আসতে পারে বা কোন কোন অধ্যায়টা তোমার বেশি বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু বলে দিচ্ছি, কেমন? তোমরা জানো এই 6টা অধ্যায় থেকে আমাদের ম্যাথ আছে হচ্ছে, চতুর্থ এবং সপ্তম অধ্যায় হচ্ছে ম্যাথ আছে। হ্যাঁ, তো এই 2টা অধ্যায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসলে গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, আমি বলবো এই 2টা অধ্যায় থেকে তোমরা বেশি বেশি আনসার করার চেষ্টা করবা। কেন জানো? কারণ এই চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায়ে তুমি যদি ম্যাথমেটিক্যাল দাও, তুমি যদি আনসারটা ঠিক মতো করতে পারো তোমাকে ফুল মার্কস দিবে। কিন্তু তুমি অন্যান্য চ্যাপ্টারগুলোতে যতই তুমি ভালো লেখো তোমাকে কিন্তু স্যাররা নাম্বার দিতে একটু স্যারদের কষ্ট হয়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমাদের টিচারদের কষ্ট হয় যে থিওরিতে নাম্বার দিতে, যত তুমি ভালো লেখো তোমার থেকে 1-2 নাম্বার কেটে রেখে দিবে, অর্থাৎ তুমি 10-এর মধ্যে তুমি 8 পাবা বা 9 পাবা সর্বোচ্চ, তোমাকে 10-10 দিতে স্যারদের কি হয়, কষ্ট হয়। তো সেজন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে চতুর্থ সপ্তমটা বেশি পড়বা। এবং এটা গুরুত্বপূর্ণ বলতেছি এই জন্য কারণ এই 2টা অধ্যায় থেকে তোমার দুইটা সিকিউ আসবে। হ্যাঁ, সিকিউ আসবে কয়টা? তাহলে এই 2টা অধ্যায় থেকে দুইটা সিকিউ আসবে। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এগুলো থেকে তোমাদের দুইটা সিকিউ আসবে। একমাত্র একটা অধ্যায় যেখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়, এখান থেকে তোমাদের 2টা সিকিউ আসতে পারে। তাহলে টোটাল কত হয়েছে দেখো তো একটু, এখানে হচ্ছে 4 × 8 9 10 11। মোস্ট প্রবাবলি তোমাদের এভাবেই কোয়েশ্চেন আসতে পারে যে 1 থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত সবগুলোতে 2টা করে করে, অষ্টম অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন এবং নবম অধ্যায় থেকে 2টা কোয়েশ্চেন, টোটাল তোমাদের 11টা কোয়েশ্চেন আসবে এই সেকেন্ড পেপার থেকে। সাজেশন, পিডিএফ সবকিছু এই ভিডিওর কমেন্ট বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে আমরা সবকিছু দিব, সবকিছু সেখানে পেয়ে যাবা। হ্যাঁ, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা। এই যে এখন প্রায় 350 জন শিক্ষার্থী যুক্ত আছো, হ্যাঁ, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, নিজের ওয়ালে শেয়ার করে দাও, আর কোনো চাওয়া পাওয়া নাই তোমাদের কাছে। ওকে, এবং ক্লাসটা ওয়াদাবদ্ধ হোক, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা মনোযোগ দিয়ে।
তাহলে আমরা এখানে তাহলে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এভাবেই যে অষ্টম অধ্যায় থেকে আমরা একটা সিকিউ আনসার করব এবং বাকি অধ্যায়গুলো থেকে আমাদের দুটো সিকিউ আসবে। এখন তুমি তোমার পছন্দ অনুযায়ী সাজাবা। যেমন আমি যদি বলি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার এখন তো একদম শেষ মুহূর্তে আমার কাছে সময় নাই এবং আমি এখান থেকে কোন কোন চ্যাপ্টারগুলো যদি আমি পড়ি আমার A+ পাওয়াটা নিশ্চিত হবে এবং আমি ভালো পরিমাণে কমন পাবো, তাহলে তোমাদেরকে আমি এটা আনসার করতে পারি যে এই ক্ষেত্রে আমার আনসারটা হবে এরকম যে তুমি এখান থেকে এই 6টা অধ্যায় থেকে তুমি যে কোনো একটা অধ্যায় স্কিপ করতে পারবা তোমার পছন্দ অনুযায়ী সেকেন্ড পেপারের ক্ষেত্রে ইকোনমিক্স। তবে প্রথম পত্রের কথা যদি বলি ইকোনমিক্স, প্রথম পত্রের ক্ষেত্রে কিন্তু তুমি দ্বিতীয় অধ্যায়কে তোমাকে অবশ্যই কম্পালসারি করতে হবে, বাকি যে কোনো একটা অধ্যায় তুমি স্কিপ করতে পারবা প্রথম পত্রে ইকোনমিক্সে। কিন্তু দ্বিতীয় পত্রের মধ্যে তোমার কোনো মানে ইয়া নাই, বাধ্যতামূলক নাই বা যে বাধ্যবাধকতা নাই এই চ্যাপ্টারটা তুমি ছাড়তে পারবে না, বাকি সবগুলো এই চ্যাপ্টার তুমি ছাড়তে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তুমি যে কোনো একটা অধ্যায় তুমি স্কিপ করতে পারবা, তাহলে তুমি সহজে A+ পাবা। যেমন এই 6টা অধ্যায়ের মধ্যে মনে করো কারো নবম অধ্যায় কঠিন লাগে, কারো সপ্তম অধ্যায় কঠিন লাগে, কারো চতুর্থ অধ্যায় কঠিন লাগে, তুমি একটা অধ্যায় স্কিপ করো। তবে আমি তোমাদেরকে রেফার করব বা তোমাকে প্রেফার করব যে চতুর্থ আর সপ্তম অধ্যায় স্কিপ করিও না, কারণ এগুলোতে নাম্বার বেশি তোলা যায়, সহজেই তুমি A+ তুলতে পারবা। সেজন্য চতুর্থ আর সপ্তম অধ্যায় স্কিপ করে না, অন্ততপক্ষে আজকে আমার ক্লাসটা করো, পুরো ক্লাসটা আমি একদম সবগুলো অধ্যায় তোমাদের কভার করে দিব সিকিউ, তোমাদের কোনো প্রবলেম থাকবে না এই সিকিউগুলোতে বা এই চ্যাপ্টারগুলোতে। হ্যাঁ, জাস্ট আমার সাথে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। প্রায় 400 শিক্ষার্থী আমার সাথে আছো, আমি সবাইকে যেন একদম ক্লাসের শেষ পর্যন্ত দেখি, ঠিক আছে? তো আমরা তাহলে এখন যদি তোমাকে বলি যে স্যার যে কোনো একটা তুমি স্কিপ করতে পারবা, বাকি তুমি 5টা করবা, তাহলেই তোমার A+ পাওয়াটা সহজ হবে বা A+ পেতে তেমন একটা তোমার কষ্ট বা ব্যাক পেতে হবে না। কিন্তু তুমি যদি 2টা চ্যাপ্টার স্কিপ করতে চাও তাহলে কিন্তু তোমার A+ পাওয়ার মধ্যে সন্দেহ ঢুকে যাবে। তুমি A+ পাবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ থাকবো, বা আমার মনে হবে যে তোমার প্রিপারেশনটা আসলে পর্যাপ্ত হয় না, বা তুমি কনফিউশনে থাকতে পারো তোমার A+ আসবে কি আসবে না। কিন্তু 5টা অধ্যায় পড়লে অবশ্যই ইনশাআল্লাহ তোমার A+ আসবে, ঠিক আছে? তাহলে চলো এখন তাহলে আমরা এই অধ্যায়গুলো দিয়ে শুরু করব। তাহলে আমি তোমাদেরকে বলতেছি এইভাবে করে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হওয়ার সম্ভাবনা বেশি। 1 2 3 4 7 এগুলো থেকে 2টা করে সিকিউ, এবং অষ্টম অধ্যায় থেকে একটা সিকিউ, এবং নবম অধ্যায় থেকে হচ্ছে 2টা সিকিউ। টোটাল তোমাদের 11টা সিকিউ এভাবে আসতে পারে, এখন যেভাবে আমরা লিখেছি সেভাবে। সো আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করব, দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করব। আমার সাথে সবাই একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকবা এবং জাস্ট সব কিছু মাথা থেকে চিন্তা ভাবনা ফেলে দাও, ঠিক আছে? সব চিন্তা সব টেনশন বাদ দাও, জাস্ট আমার সাথে এটা তুমি মনস্থির করো যে আমি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করব। আমার ইনশাল্লাহ যে ক্লাসটা করার পর তোমাদের মধ্যে এটা কনফিডেন্স গ্রো আপ হবে যে তোমার কোনো অধ্যায় স্কিপ করতে হবে না, তুমি সবগুলো অধ্যায় করতে পারবা, ঠিক আছে? চলো আমরা প্রথম সিকিউ দিয়ে শুরু করি। আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করছি। হ্যাঁ, আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় শুরু করছি, এই যে প্রথম পত্রের চ্যাপ্টার 2। সো এখানে বলেছে যে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা একটু দ্রুত উদ্দীপকটা পড়ে নিই। বলেছে, আচ্ছা প্রশ্নগুলো আগে পড়ে ফেলি। বলছে জীবন নির্বাহী খামার কি? ওকে, কৃষি জাতীয় উন্নয়নে সহায়ক ব্যাখ্যা করো। তার বলছে উদ্দীপকের আলোকে মিস্টার সাজ্জাদের উৎপাদিত পণ্য বিতরণের সমস্যাগুলো ব্যাখ্যা করো। আগে প্রশ্ন পড়তে বলতেছে, এই জন্য প্রশ্ন পড়লে আগে সুবিধা আছে। সুবিধা কি? সেটা হচ্ছে তুমি কোশ্চেনটা কি করছে সেটা উদ্দীপক পড়তে পড়তে তুমি আনসারটা বের করে ফেলতে পারবে, সেজন্য আগে প্রশ্ন পড়ে ফেলতেছি। উদ্দীপকের আলোকে মিস্টার সাজ্জাদের উৎপাদিত পণ্যের সমস্যাগুলো বের করতে বলছে। ওকে, 2 নম্বর বলছে উৎপাদিত কৃষি পণ্য বিতরণে সরকার গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, অর্থাৎ এই কৃষি পণ্যগুলো বিপণনের ক্ষেত্রে সরকার যে পদক্ষেপগুলো নেয় সেগুলোকে আসলে পর্যাপ্ত কিনা। তাহলে আমরা চলো এখানে উদ্দীপকটা পড়ি। বলছে মিস্টার সাজ্জাদ একজন স্বশিক্ষিত কৃষক, হ্যাঁ, যে নিজে নিজে শিক্ষিত, বা এটা বলা হচ্ছে আর কি স্বশিক্ষিত কৃষক। তিনি আর্থিকভাবে খুব একটা সচ্ছল নন। তিনি তার নিজস্ব জমিতে চাষাবাদ করেন। পরিবহন এবং ঋণের অভাব, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং গুদামজাতকরণের সমস্যা ইত্যাদি কারণে তিনি তার জমিতে উৎপাদিত ফসল স্থায়ী বাজারে বিক্রি করেন। তাহলে কি কি প্রবলেম বলছে তার? পরিবহন সমস্যা, ঋণের অভাব, উন্নত যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণের সমস্যা। হ্যাঁ, এগুলো কারণে তিনি স্থানীয় বাজারে পণ্য বিক্রি করেন। এ বলছে এতে তার সংসারের অভাব অনটন লেগেই আছে। সরকার কৃষকদের এইসব সমস্যা নিরসনে অবকাঠামো উন্নয়ন, এর বলছে কৃষি বীমা প্রচলন। তাহলে অবকাঠামো উন্নয়ন, কৃষি বীমা কি, কৃষি বীমা প্রচলন, ভর্তুকি প্রদান ইত্যাদি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। হ্যাঁ, তো এখানে আমি তোমাদেরকে বলি, প্রথমত 1 নম্বর উত্তরটা করি। বলছে জীবন নির্বাহী খামার কি? যেই খামারের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, যেই খামারের মূল লক্ষ্য জাস্ট একজন কৃষক তার ফসলগুলো উৎপাদন করে সেগুলো বিক্রি করে তার জীবন নির্বাহ করবে, বা বলতে পারো তুমি হচ্ছে
সে তার জীবনকে অতিবাহিত করবে, সুন্দর করে সে ফ্যামিলি নিয়ে চলবে। এটাকে আমরা সাধারণত জীবন নির্বাহী খামার বলি, যেটার মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন নয়, জীবন নির্বাহ করা। হ্যাঁ, সো আমাদের সাথে যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একটু ক্লাসে শেয়ার করে দিও, ঠিক আছে? জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দিও। আমরা 420+ শিক্ষার্থী আছি, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিবা। ওকে, তাহলে আমরা কি বলছি? জীবন নির্বাহী খামার হচ্ছে যেই খামারের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, মানে জীবন নির্বাহ করা কৃষকের। এবং এই সাধারণত এই খামারটা হয়ে থাকে এমন খামার যেখানে কৃষক নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে ছোট পরিসরে এবং নিজের জমিগুলো ব্যবহার করে উৎপাদন করে থাকে, এটাকে আমরা বলে থাকি জীবন নির্বাহী খামার। আর এটা বিপরীত হচ্ছে বাণিজ্যিক খামার, যেখানে মুনাফা অর্জনের জন্য উদ্দেশ্য করা হয়। একটা বড় কি থাকে তোমার হচ্ছে ম্যানেজমেন্ট টিম থাকে এবং তারাই কি করে পণ্যগুলো উৎপাদন করে একটা লাভ ক্ষতির হিসাব করে। কিন্তু জীবন নির্বাহী খামারে কৃষক কিন্তু লাভ ক্ষতির হিসাব করে না। ওকে, 2 নম্বর বলছে যে কৃষি জাতীয় উন্নয়নের সহায়ক ব্যাখ্যা করে, অর্থাৎ কৃষি জাতীয় যে উন্নয়ন সেই উন্নয়নে সহায়তা করে থাকে। এটা কেন? আমি যদি বলি একটা দেশের অর্থনীতি, সে অর্থনীতি কয়টা সেক্টরের উপর ডিপেন্ড করে, তোমরা কি বলতে পারবা? দেখি কমেন্ট বক্সে আমাকে জানাও তো যে একটা দেশের অর্থনীতি, যেটাকে আমরা অর্থনীতি বলতে পারি বা বলতে পারি জিডিপি। হ্যাঁ, এই যে জিডিপি আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, এটা 3টা জিনিসের উপর নির্ভর করে। আমি বলে দিচ্ছি, হ্যাঁ কয়টা জিনিস? 3টা জিনিস। সেই জিনিসগুলোর নাম বলতে হবে কমেন্ট বক্সে। হ্যাঁ, কি কি বিষয়ের উপর একটা দেশের অর্থনীতি নির্ভর করে থাকে, বা বলতে পারো জিডিপিতে কয়টা খাতের অবদান আছে, বা বলতে পারো জিডিপিতে কোন কোন বিষয়ের উপর জিডিপি নির্ভর করে থাকে। আনসার করো দ্রুত, এই কমেন্ট বক্সে সবাই জানাতে হবে। সবাই কোন কোন বিষয়ের উপর আমাদের জিডিপি নির্ভর করে থাকে, বা বলতে পারো জিডিপিতে কোন কোন খাতের অবদান আছে, কয়টা খাত আছে একটা দেশের অর্থনীতির মধ্যে। যেমন বাংলাদেশের কথা যদি বলো, কয়টা খাত আছে সেটা বলতে হবে, কয়টা খাত আছে সেটা বলতে হবে। জোবাইদ কাদির আছে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। শাকিল বলেছে কালকেও এমন সবাইকে একসাথে নিয়ে বাংলা ক্লাস হবে ইনশাআল্লাহ। কালকে তোমাদের শাকিল স্যার ক্লাস নেবেন, এই যে শাকিল স্যার আমাদের ক্লাসে আছে। কালকে বিকাল 3টা থেকে তোমাদের মেগা ম্যারাথন ক্লাস শুরু হবে। সবাই মেগা ম্যারাথন ক্লাসে যুক্ত হতে আমাদের যে ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে সবকিছু তোমাদের সাজেশন সবকিছু পেয়ে যাবে। ওকে, সবাই বলতেছে 3টা, হ্যাঁ আমরা পেয়ে গেছি অলরেডি। আমাদেরকে রুদ্রদেবনাথ বলো, হ্যাঁ চলে গেছে উপর দিকে। যাই হোক, সে বলছে কৃষি বাণিজ্য এবং রেমিটেন্স। না, ভুল হয়ে আছে একটু। আমরা বাকিরা চেষ্টা করি, বাকিরা সবাই চেষ্টা করি। 3টা খাতগুলো কি কি সবাই একটু চেষ্টা করতে হবে। 3টা খাত কি কি, কোন কোন খাতের উপর আমাদের জিডিপি নির্ভর করে থাকে। এই যে আমাদেরকে তাসনিম বলেছে কৃষি, সেবা এবং শিল্প। ভেরি গুড, ভেরি গুড। এই যে আমাদেরকে মোমো আনসার করেছে কৃষি, শিল্প এবং হচ্ছে সেবা। এগুলো তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে কৃষির উপর আমাদের একটা দেশের জিডিপি ডিপেন্ড করে, তারপর হচ্ছে শিল্পর উপর ডিপেন্ড করে থাকে শিল্প, তারপর সেবা খাতের উপর আমাদের জিডিপি ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, এই 3টার উপর আমাদের জিডিপি ডিপেন্ড করে থাকে। তো এখানে বলছে কৃষি জাতীয় উন্নয়নের সহায়ক। কেন? আমি তোমাদেরকে যদি বলি এই 3টার মধ্যে কোন খাতে জিডিপির অবদান কেমন, একদম মানে অ্যাকুরেট হইতে হবে না। এখানে দশমিক আছে, যেমন জিডিপিতে কৃষিক্ষেত্রে অবদান কত, দশমিক আছে, বাট অ্যারাউন্ড কাছাকাছি মনে রাখতে হবে। হ্যাঁ, কাছাকাছি বলতে হবে। তাহলে আমি একটু বলে দিই, কাছাকাছি হচ্ছে কৃষিক্ষেত্রে অবদান জিডিপিতে অ্যারাউন্ড তোমার বলতে পারো তুমি হচ্ছে 12 থেকে 13%-এর কাছাকাছি। হ্যাঁ, এটা মনে রাখবা, মানে অ্যারাউন্ডটা মনে রাখবা। কারণ অপশন যদি আসে পরীক্ষায়, যদি বলে যে বাংলাদেশের জিডিপিতে কৃষিক্ষেত্র অবদান কত, তখন অপশনগুলো এইভাবে দেবে। যেমন 1 নম্বর অপশন দিয়েছে মনে করো যে 12%, আরেকটা অপশন দিয়েছে মনে করো 2 নম্বর অপশন দিয়েছে মনে করো যে 25%, 3 নম্বর অপশন দিয়েছে মনে করো তোমাকে হচ্ছে 40%, 4 নম্বর অপশন দিয়েছে তোমাকে মনে করো যে 51%। ক্লিয়ার? তো অপশনগুলো অনেক দূরে দূরে থাকবে বিদায় একদম কাছাকাছি অপশন দেয় না, সে কারণে তুমি অ্যারাউন্ড কাছাকাছি আনসারটা মনে রাখবা। তাহলে আনসার হচ্ছে কৃষিক্ষেত্রে অবদান 12 থেকে 13% প্রায়, আর শিল্পক্ষেত্রে অবদান হচ্ছে 35-36%-এর মতো, 35 থেকে 36% মতো হচ্ছে জিডিপিতে কৃষিক্ষেত্রে অবদান, সরি শিল্পক্ষেত্রে অবদান। তারপর সেবা ক্ষেত্রে অবদান কত? সেবা ক্ষেত্রে অবদান হচ্ছে 50 থেকে 51 থেকে 52 ধরতে পারো। হ্যাঁ, 51 থেকে 52% হচ্ছে আমাদের সেবা ক্ষেত্রে অবদান। তাহলে দেখো, আমি যদি কৃষিক্ষেত্রে উন্নয়ন করি তাহলে সেটা কেন আমাদের জাতীয় উন্নয়নে সহায়ক হবে? একটা বিষয় মনে রাখবা, কৃষির উপর কিন্তু এই 2টা জিনিস ডিপেন্ড করে। আমরা যদি কৃষিক্ষেত্রে ভালো করতে পারি, হ্যাঁ, যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে একটু ক্লাসে শেয়ার করে দিও। হ্যাঁ, 420 জন আসো, 20 জনে থেকে গেছো, একটু শেয়ার করে দাও যারা পরে দিয়ে যুক্ত হয়েছে। আমি একটু বলি, এই কৃষির উপর কিন্তু এই 2টা জিনিস নির্ভর করে। স্যার কেমনে? একটা দেশে একটা সিঁড়ি আছে, মানে কেমনে উন্নয়ন হয়। মনে রাখবা,
কৃষিখাতে এটা তিনটা সিঁড়ি ধাপ, তিনটা ধাপ এখানে। একটা হচ্ছে কৃষি, আরটা হচ্ছে শিল্প, আরটা হচ্ছে সেবা। তুমি যদি কৃষিক্ষেত্রে আগে তুমি যদি উঠতে চাও, এই সিঁড়ি দিয়ে আগে তোমাকে কৃষিক্ষেত্রে ভালো করতে হবে, তারপর তুমি শিল্পক্ষেত্রে ভালো করতে পারবা, তারপর তুমি সেবা ক্ষেত্রে ভালো করতে পারবা। কোনো দেশ যদি কৃষিক্ষেত্রে ভালো না করে সেবা বা শিল্পক্ষেত্রে ভালো করতে চায়, তাহলে তারা বেশি দিন টিকতে পারবে না। কেন? কারণ তারা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে যাবে। যেমন আমাদের কৃষি পণ্যগুলো যদি ভালোভাবে উৎপাদন না হয় বাংলাদেশে, তাহলে আমাদের বাইরের দেশ থেকে কৃষি পণ্য আমদানি করতে হবে, আমদানি করে সেগুলো আমাদের আবার এখানে শিল্প বা সেবা ক্ষেত্রে ব্যবহার করতে হবে, যার কারণে একটা দেশ আসলে ব্যালেন্স করতে পারবে না। সেজন্য অবশ্যই একটা দেশের শিল্পক্ষেত্রে আগে উন্নয়ন করা প্রয়োজন। শিল্পক্ষেত্রে উন্নয়ন হলে তারপর শিল্পক্ষেত্রে উন্নয়ন করবে, তারপর শিল্পক্ষেত্রে উন্নয়ন করলে দেন তুমি সেবা ক্ষেত্রে উন্নয়ন করতে পারবা। এটাকে বলা হয় যে, এই জন্য বলা হচ্ছে যে কৃষি জাতীয় উন্নয়নের সহায়ক, কারণ কৃষির উপর কিন্তু অন্যান্য শিল্পগুলো বা অন্যান্য বিষয়গুলো ডিপেন্ড করে থাকে। ক্লিয়ার? এরপর চলে আসি 3 নম্বরে। 3 বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে মিস্টার সাজিদ এর উৎপাদিত পণ্য বিপণনের সমস্যাগুলো ব্যাখ্যা করে। এখানে কি কি পণ্য সমস্যা হচ্ছে? 1 নম্বর পরিবহন। বাংলাদেশের পরিবহন ব্যবস্থার এমন এক হাল, কি হাল তোমরা জানো? মনে করো যে এই যে কৃষক মনে করো সে খুব সুন্দর, হ্যাঁ, মিস্টার সাজিদ মনে করো খুব সুন্দর হচ্ছে টমেটো উৎপাদন করছে, লাল লাল টমেটো, একদম লাল লাল, দেখতে অনেক সুন্দর, আপেলের মতো। এখন সেই টমেটো সে জমি থেকে এনে সুন্দর করে প্যাকেজিং করে খাঁচাই করে সে মার্কেটে বিক্রি করতে নিয়ে যাবে। এখন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এমন একটা অবস্থা, রাস্তাঘাটের এমন একটা অবস্থা যে সেই টমেটোগুলো, সুন্দর সুন্দর টমেটোগুলো বাজারে পৌঁছাতে পৌঁছাতে টমেটোর চাটনি হয়ে যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা আর কি। এটা বলা হচ্ছে পরিবহন সমস্যা। তাহলে এগুলো ব্যাখ্যা করবা। তুমি একজন কৃষক চিন্তা করবা, তাহলে পরিবহন সমস্যা হলে তুমি এটাকে কেমনে ব্যাখ্যা করবে সেটা তুমি তোমার মতো করে লিখবা। সেকেন্ড ব্যাপারে নিজের সৃজনশীলতাকে কাজে লাগানোর মধ্যে এখানে সুযোগ আছে, হ্যাঁ, তবে সব জায়গায় না, কিছু কিছু ক্ষেত্রে। তারপর চলে আসি ঋণের অভাব। দেখো, এই কৃষক কিন্তু এই ঋণের অভাব থাকার কারণে সে কিন্তু সুন্দর করে উৎপাদন করতে পারতেছে না, তার ফ্যামিলি চালাতে তার কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাই এখানে ঋণের অভাব পূরণের জন্য তাকে করতে হবে যে পর্যাপ্ত ঋণের সুবিধা বা বলতে পারো মূলধনের তাকে সুযোগ করতে হবে, এগুলো বলবা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, মানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। পরিবহন সেম, পরিবহন যেভাবে যোগাযোগ ব্যবস্থা সেম বলতে পারো তুমি, প্রায় কাছাকাছি, ঠিক আছে? পরিবহন মানে হচ্ছে এখানে যে পরিবহনগুলো নিয়ে যাব আমরা, গাড়ি বা অন্যান্য বিষয়, সেগুলোতে সমস্যা বলতেছে। আর উন্নত যোগাযোগ ব্যবস্থা মানে হচ্ছে এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না বাংলাদেশে, এটা বলা হচ্ছে। এরপর হচ্ছে গুদামজাতকরণের সমস্যা। দেখো, যদি বাংলাদেশে গুদামজাতকরণ মানে বুঝো তো, মানে কোনো একটা ফসলকে যখন উৎপাদন হয়, যেমন এখন আমের সিজন মনে করো, কিন্তু এখন আমের সিজন হওয়ার কারণে সবগুলো আম পাকার কারণে আমের তোমার মূল্য অনেক কমে গেছে, তাই না? এখন মনে করো যে 50 টাকা দিয়ে 1 কেজি আম পাওয়া যায়। কিন্তু এটা যদি মানে এই সিজন না হয়, আমের সিজন না হয়, যদি অন্য পরের সিজনে যদি পাওয়া যায়, মানে অন্যান্য মনে করো শীতকালে বা অন্য কালে যদি তুমি এই আম খেতে চাও, তাহলে তুমি যদি মানে গুদামজাতকরণ করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু ভালো একটা তখন মূল্য পাওয়া যায়। তাই গুদামজাতকরণ করতে হয় কৃষি পণ্যগুলো, কেমন? এই তা বলছে উদ্দীপক আলোকে মিস্টার সাজাদের পণ্যগুলো বিপণনের সমস্যাগুলো ব্যাখ্যা করো। তাহলে এই সমস্যাগুলো তুমি ব্যাখ্যা করবা, কি কি বলছে, কি কি না হয়েছে। এছাড়া আরো অনেক সমস্যা আছে, যেমন বাংলাদেশের কৃষকরা হচ্ছে তোমার দরিদ্র। এরপর হচ্ছে বাংলাদেশের কৃষকরা শিক্ষিত না, হ্যাঁ। তারপর হচ্ছে দেখা যায় যে যারা মানে যেটাকে আমরা বলি যে যারা ফড়িয়ে ব্যবসায়ী থাকে, হ্যাঁ, মধ্যস্থকারী যারা ব্যবসায়ী থাকে, তারা অনেক সময় দেখা যায় যে কি করে, যে কৃষকদের উপর জুলুম করে, তাদেরকে ঠকায়, ওজনে ঠকায়। এগুলো তুমি ব্যাখ্যা করবে সাথে। শুধুমাত্র যে এখানে যে পয়েন্টগুলো বলছে, এটা এই যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট ব্যাখ্যা করলে তোমাকে কিন্তু স্যার ফুল মার্কস দিবে না। তুমি যদি এটার সাথে আরো 4-5টা পয়েন্ট, আরো 7-8টা পয়েন্ট যদি যুক্ত করতে পারো, একজন কৃষকের মতো চিন্তা করো, একজন কৃষকের কি কি সমস্যা হয় সেগুলো চিন্তা করো। বাজার কাঠামো ঠিক না বাংলাদেশে, হ্যাঁ, ওজনের পরিমাণ ঠিক মতো দেয় না বা ঠকিয়ে দেওয়া হয় কৃষকদেরকে, এগুলো সুন্দর করে ব্যাখ্যা করতে পারলে তোমাকে নাম্বার দিবে। বাট এই 4টা পয়েন্ট ব্যাখ্যা করলে হবে না, আরো পয়েন্ট ব্যাখ্যা করবার সাথে। জানা বলছে যে উদ্দীপকে কৃষি পণ্য বিপণনে সরকার গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত, বা এগুলো কি আসলে পর্যাপ্ত হয়েছে, যে কি কি গ্রহণ করছে। এখানে বলছে অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করছে, তারপর হচ্ছে কৃষি বীমা প্রচলনের জন্য কাজ করছে, ভর্তুকি প্রদান। তোমরা কি ভর্তুকি চিনো? একটু বলো তো আমাকে, আগে বলো ভর্তুকি চিনো কিনা। হ্যাঁ, অবকাঠামো উন্নয়ন মানে হচ্ছে দেশের যে কৃষির অবকাঠামোগুলো আছে, বাজার ব্যবস্থা, হ্যাঁ, বা পরিবহন, এগুলো নিয়ে কাজ করছে। কৃষি বীমা প্রচলন মানে হচ্ছে কৃষকদেরকে বীমা দিচ্ছে, বীমা প্রচলন মানে হচ্ছে তারা যেন টাকা সহযোগিতা পায়। ভর্তুকি, এটা বুঝো তোমরা? ভর্তুকি মানে কি? দেখো, 1 কেজি সারের দাম, সার মানে তো চিনো, যেটা কীটনাশক। 1 কেজি সারের দাম এমনিতে যে উৎপাদন করে তার মনে করো খরচ হয় 40 টাকা, সেটা সে 10 টাকা লাভে 50 টাকা যদি বিক্রি করে তাহলে তার পোষাবে। এখন বাংলাদেশের সরকার বলতেছে 1 কেজি যদি তুমি 50 টাকা করে যদি 1 কেজি সার বিক্রি করো,
তো বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের কৃষকরা তো এত কিনা এত ধনী না যে তোমার 50 টাকা করে সে কি করতে পারবে, সে সার কিনতে পারবে। তো যেটা করে সেটা হচ্ছে সরকার যেটা বলে যে ঠিক আছে তুমি এটা 50 টাকা দরে বিক্রি করতে চাচ্ছ, তবে আমি তোমাকে একটু কথা বলি, তুমি এটা 30 টাকা করে বিক্রি করবা, প্রতি কেজি 30 টাকা বিক্রি করবা। তো বাকি যে 20 টাকা, সেই 20 টাকা আমি কৃষকদের হয়ে তোমাকে আমি পরিশোধ করব। এই যে কৃষকদের খরচ কমানোর জন্য সরকার কৃষকের হয়ে যে টাকা পরিশোধ করতেছে সেটাকে বলা হয় ভর্তুকি। এটা এরকম কৃষি পণ্যের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে থাকে সরকার, যেমন কৃষি প্রযুক্তিগুলো বা কৃষির যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোতে ভর্তুকি দেয় সরকার। কৃষি যে বীজ, সার, হ্যাঁ, এগুলো কীটনাশক, এগুলোতে কি করে দেয় সরকার, ভর্তুকি দিয়ে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছি? মানে তোমার কৃষকের হয়ে যেটা সরকার পরিশোধ করে থাকে। সো এখানে বলছে উদ্দীপককে কৃষি পণ্য বিপণনের সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? আমরা বলবো যে না, সরকারের যে অবকাঠামো উন্নয়ন এবং হচ্ছে কৃষি বিমা প্রচলন ভর্তুকি এগুলো পর্যাপ্ত না, আরো সমস্যা আছে, আরো অনেক সমস্যা আছে। কি কি সমস্যা আছে? আমরা ওই যে বললাম কৃষকদেরকে তোমার সহযোগিতা করতে হবে, কৃষকদেরকে তোমার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, কৃষকদেরকে তোমার কৃষি ঋণ বিতরণ করতে হবে, এবং দেখা যাবে তোমার আরো কিছু সেক্টর আছে, যেমন ধরো পরিবহন খাত উন্নয়ন। এখানে যেগুলো সমস্যা বলতেছিলাম সেগুলো সমস্যার কথা বলবা, ঠিক আছে? মানে এটার সাথে আরো কিছু অ্যাড করে দেবা আর কি, তাহলে তোমার আনসারটা পর্যাপ্ত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল। আমরা চলে আসি 2 নাম্বার কোয়েশ্চেনে। আমরা প্রথম কোয়েশ্চেনটা একটু বেশি করে এলাবোরেটলি বলছি, যাতে এই টপিকগুলো কিন্তু গ্রুপের অন্যান্য জায়গায় কাজে লাগবে, সেজন্য এটা বলছি আর কি। কেমন সবাই? এরপর চলে আসি আমরা 2 নাম্বার। স্টুডেন্ট কমে গেলে কিন্তু হবে না, হ্যাঁ, তোমরা ওয়াদাবদ্ধ হইছো যে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করবা, তখনই বুঝতে পারবা। আমরা জাস্ট এখন থিওরি দিয়ে শুরু করছি, দ্বিতীয়তে শুরু করছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ক্লাস আর কি। যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবা। এখানে বলছে যে প্রথমে বলছে বায়োটেকনোলজি কি, আমরা উদ্দীপক পরে বলতেছি। বলছে বায়োটেকনোলজি কি? বায়োটেকনোলজি মানে কি? আমাদের যে একটা উদ্ভিদের যে জিন থাকে, হ্যাঁ, জিন মানে কি বোঝায়, যে তোমার হচ্ছে এটার একটা কোন কোন যেগুলো আমরা কি বলি জিন বলতে, ডিএনএ যেগুলো বলি আর কি, হ্যাঁ, যেই জিনগুলো পরিবর্তন করলে একটা তোমার ফসলের যে গুণগত ভিন্নতা প্রকাশ পাবে, বা বলতে পারো যে যেখানে এক্সট্রা একটা নতুন জাত পাবে, যেখানে তাদের কিছুটা, যেমন আমি যদি বলি কিছু ফসল আছে যেই ফসলগুলো লবণাক্ত পানি সহ্য করতে পারে না। তো এখন কি করবে, বায়োটেকনোলজির মাধ্যমে যেই জিনটার কারণে সে লবণাক্ত সহ্য করতে পারতেছে না, সেই জিনটা যদি নিয়ে ফেলা হয় তখন নতুন একটা জাত তৈরি হয় ধানের, সেটাকে বলা হবে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত। এটা কেমনে করা হয়? এই বায়োটেকনোলজি পদ্ধতির মাধ্যমে, হ্যাঁ, যেখানে জিনগত পরিবর্তন করা হয়। কি করা হয় বলতো? জিনগত পরিবর্তন করা হয়ে থাকে। ওকে, এরপর চলে আসি আমরা 2 নাম্বারে। 2 নাম্বার বলছে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থা আনুষ্ঠানিক উৎসসমূহের উপর বেশি নির্ভরশীল কেন? অনানুষ্ঠানিক উৎসের উপর বেশি নির্ভরশীল কেন বলছে। এখন তোমাকে বুঝতে হবে আগে বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থাটা কয় ধরনের। বাংলাদেশের কৃষি ঋণ সাধারণত 2 ভাবে, বা কৃষি ঋণ উৎস হচ্ছে 2টা, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক উৎস থেকে মানুষ সাধারণত 2 ভাবে ঋণ পায়, একটা বলা হয় উপানুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক ঋণ উৎসগুলো কি কি? প্রাতিষ্ঠানিক আগে বলতেছি, প্রাতিষ্ঠানিক ঋণ উৎস 2 প্রকার, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক যেটা আছে সেটা 2 ভাবে ঋণ পায়, একটা হচ্ছে উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিকগুলো কি? সাধারণত এনজিও, গ্রামীণ ব্যাংক, সেখান থেকে যখন ঋণ পায় কৃষকরা তখন সেটাকে বলা হয় উপানুষ্ঠানিক কৃষি ঋণ। আর হচ্ছে যদি কোনো অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক, মানে বাংলাদেশ ব্যাংক অথবা অন্যান্য কি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে যখন ঋণ পায় কৃষকরা, সেগুলো বলা হয় আনুষ্ঠানিক। তাহলে কি বলছি? প্রাতিষ্ঠানিক ঋণের উৎস 2 ধরনের, উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিক মানে হচ্ছে এনজিও বা গ্রামীণ ব্যাংক থেকে পাইলে, আর ব্যাংক সমূহ বা কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি পায় সেটা হবে আনুষ্ঠানিক শুধু। আবার আরেকটা উৎস আছে যেটাকে বলা হয়, যেটাকে 2 নাম্বার সেটাকে বলা হয় হচ্ছে কি অপ্রাতিষ্ঠানিক ঋণ উৎস। 2 নাম্বারটা একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, 2 প্রকার, উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক, আর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। অপ্রাতিষ্ঠানিকটা সাধারণত, অপ্রাতিষ্ঠানিক যে ঋণ উৎস সেটা সাধারণত অনানুষ্ঠানিক হয়, মানে অপ্রতিষ্ঠান থেকে, মানে প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো থেকে যখন ঋণ নেওয়া হয় সেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক বলি, মানে প্রতিষ্ঠান থেকে ঋণ না নিলে আর কি। সেটা হয়ে থাকে কয় ধরনের? 1 ধরনের, যেটাকে আমরা বলি অনানুষ্ঠানিক। এই যে সেটাই বলছে অনানুষ্ঠানিক ঋণের উৎস, অর্থাৎ যেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক বলি। এগুলো করতে গেলে যেমন ধরো গ্রাম্য মহাজন থেকে নিতে পারে, হ্যাঁ, অথবা ধনী কৃষক থেকে নিতে পারে, অথবা তুমি বলতে পারো যে আমাদের যে বন্ধু বান্ধব থেকে, পাড়া প্রতিবেশী থেকে, ফ্যামিলি থেকে যখন ঋণ নেয় কৃষকরা, সেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বলে থাকি। এখন প্রশ্ন স্যার কেন এই অপ্রাতিষ্ঠানিকগুলো কেন মানুষে বেশি নেয়?
কারণ হচ্ছে নির্ভরশীলতা বেশি কেন? কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক ঋণ উৎস থেকে যদি ঋণ নিতে চাও, মানে যেমন ধরো এনজিও থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে যখন ঋণ নিতে চায় কৃষকরা প্রাতিষ্ঠানিক উৎস থেকে, তখন কৃষকদের নানান ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়, বিভিন্ন ধরনের পেপারপত্র, হ্যাঁ, ভোগান্তির শিকার হয়, সুদের উপর অনেক সমস্যা, তারপর হচ্ছে দেখা যায় যে নেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সেই কারণে কৃষকরা যেটা করে সেটা হচ্ছে এই প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে উৎসাহ ফিল করে না, তারা অনানুষ্ঠানিক ঋণ নেয়, অর্থাৎ গ্রাম্য মহাজন বা এদের থেকে ঋণ নিয়ে নেয়। এখানে কোনো তেমন বেশি ফর্মালিটিস থাকে না, নিজস্ব ফর্মালিটিসের মাধ্যমে সুন্দর করে ঋণ নেয়, সেজন্য কৃষকরা এই ধরনের ঋণের প্রতি বেশি নির্ভরশীল হয়ে থাকে। এটাই অবস্থা, আর কিছু না। আচ্ছা, ৩ অবস্থা এখানে ফজলুল কৃষি খামারটির উৎপাদন কৌশল এবং দক্ষতা সম্পর্কিত বৈশিষ্ট্য বর্ণনাপূর্বক এবং এর প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমরা এখানে একটু পড়ে দেখি কি বলছে। বলছে ফজল তার স্বল্প জমিতে পরম যত্নে চাষাবাদ করে, যে পরিমাণ ফসল উৎপাদন করে তা দিয়ে সে কোনো মতে তার পরিবার ভরণ পোষণ করতে পারে, কিন্তু বাজারে বাজারজাত করার মতো তেমন কোনো উদ্বৃত্ত তার থাকে না। হ্যাঁ, অপরদিকে তার মানে এই যে ফজল যে খামারটা করছে এটাকে আমরা কি খামার বলি? তোমরা সবাই জানো এটাকে আমরা জীবন নির্বাহী খামার বলবো। এটাকে আমরা কি বলবো? জীবন নির্বাহী খামার বলবো। ওকে, অন্যদিকে আমরা যদি বলি অপরদিকে তার বন্ধু রানা এমনভাবে চাষাবাদ করে যে সে একই জমিতে বছরে ৩-৪টি ফসল উৎপাদন করতে পারে, এবং যেমন ধান, আলু, ফসল, ডাল, এগুলোকে এটাকে আমরা বলতে পারি যে সে এখানে কি করেছে, আমাদের ফসলের মধ্যে কি করেছে, সে একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করতে, যেটাকে আমরা শস্য বহুমুখীকরণ বলে থাকি। কি বলে থাকি? এখানে তার বন্ধু শস্য বহুমুখীকরণ করতে, যে একটা জমিতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল সে উৎপাদন করতে পারতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের বলছে যে ফজলুর কৃষি খামারটি উৎপাদন কৌশল এবং দক্ষতা সম্পর্কিত বৈশিষ্ট্য বর্ণনাপূর্বক এর প্রকৃতি নির্ণয় করে। তাহলে এর প্রকৃতি হচ্ছে একটা জীবন নির্বাহী খামার, এবং সে দক্ষতা সে উৎপাদন করতে পারতেছে না, সে একটা ফসল উৎপাদন করতে পারতেছে যেটা দিয়ে সে ঠিক মতো নিজেই চলতে পারতেছে না। অন্যদিকে তার বন্ধু কিন্তু চালাক। হ্যাঁ, তার বন্ধু কি করছে, যে শস্য ভূমিকরণ বিষয়টা সে ইমপ্লিমেন্ট করছে, সেইখানে ধানের সাথে আলু, সবজি, ডাল সবকিছু উৎপাদন করতেছে বিভিন্ন মৌসুমে। তাহলে সে সুন্দর করে কি করতে পারতেছে, তার উপকরণ বা বলতে পারো তার জমিটাকে সে প্রপার ইউটিলাইজ করতে পারতেছে। ঠিক আছে, যারা যুক্ত আছো, যারা এখনো শেয়ার করা না নিজের ওয়ালে, ক্লাসটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, এত কষ্ট করতেছে, একটা ক্লাস শেয়ার করলে তো কিছু হয় না, তাই না? একটু শেয়ার করে দাও। ক্লাস শেষ হলে তোমরা আবার ডিলিট করে দিও, সমস্যা, জাস্ট একবার শেয়ার করে দিবা। ক্লাস শেষ হলে তুমি নিজের ওয়ালতে ডিলিট করে দিও ক্লাসটা। ক্লাস চলা অবস্থা অন্ততপক্ষে রাখো। 4 নম্বর বলছে রানার চাষাবাদ পদ্ধতি কি? তার বন্ধু রানা, হ্যাঁ, চাষাবাদ পদ্ধতি কি? তাহলে আমরা বলবো শস্য বহুমুখীকরণ পদ্ধতিটা। কিভাবে এটি শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে নির্ভরযোগ্যতা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সাধনে সহায়তা করে। অর্থাৎ সাস্টেনেবল মানে কি? এমন একটা ইকোনমি যেটা মানে হঠাৎ করে বেড়ে আবার কমে গেছে এমন না, এটা হচ্ছে এমন যেটা সাস্টেন করবে, ফিউচারে এটা স্থির থাকবে। হ্যাঁ, যেটাকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট বলে থাকি। অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে এখানে সাস্টেনেবল ইকোনমিকে বোঝানো হয়, যে ইকোনমিকটা এখানে কি থাকবে, সাস্টেন করবে বা উঠেই পড়ে যাবে এমন না, হ্যাঁ, ভালো করতে থাকবে, এটাকে বলা হয় সাস্টেনেবল ইকোনমি। ওকে, তাহলে এই 4টা আমরা পড়লাম। এরপরে চলে আসি আমরা, তাহলে এটা একটু ব্যাখ্যা করবে কোনটা, যে এটা হচ্ছে বহুমুখীকরণ, কিভাবে এটি শিল্পক্ষেত্রে বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি করবে। তাহলে আমরা জানি যে একই জায়গায় আমরা যদি বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করি, তাহলে এটা উৎপাদন বৃদ্ধি করবে, আর উৎপাদন বৃদ্ধি করলে সেটা শিল্পক্ষেত্রে ভালো একটা অবদান রাখবে। এগুলো একটু বানায় সুন্দর করে বলবো আর কি, পারবে না? ওকে, যারা শেয়ার করছে অনেক অনেক ধন্যবাদ, সবাই একটু শেয়ার করে দিও। যারা পরে যুক্ত হচ্ছে অবশ্যই একটা শেয়ার করে দিবা। তারপরে চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেনে। এর পরবর্তী কোশ্চেন বলছে যে আমরা এটা পড়ে ফেলি আগে। 1 নাম্বার বলছে এখানে শস্য, হ্যাঁ, 1 নাম্বার আমাদেরকে বলছে শস্য বহুমুখীকরণ কি, একটু আগে বলছি। একই জমিতে বিভিন্ন মৌসুমে, মানে ভিন্ন ভিন্ন মৌসুমে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে আমরা বলে থাকি শস্য বহুমুখীকরণ। অর্থাৎ একটা ফসলের জমিতে মানে একটা ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করা, সেটাকে আমরা বলে থাকি শস্য বহুমুখীকরণ। 2 নম্বর বলছে কৃষকরা ঋণ গ্রহণ করে কেন? কৃষকরা বিভিন্ন কারণে ঋণ গ্রহণ করতে পারে। হ্যাঁ, উদ্দেশ্য অনেক ধরনের থাকতে পারে। একটা উদ্দেশ্য হইতে পারে যে তাদের যে উৎপাদনের জন্য, যেটাকে আমরা যদি উৎপাদনের উদ্দেশ্যে কৃষি ঋণ, অর্থাৎ তারা উৎপাদনের জন্য, যেমন তাদের মনে করে ধান উৎপাদন করবে কিন্তু তাদের ধান বীজ কেনার জন্য টাকা নাই, এটাকে আমরা উৎপাদনশীল ঋণ বলি। হ্যাঁ, তাহলে সে কি করছে, যে সে কারো কাছ থেকে ঋণ নিয়ে বীজ কিনে সে ধান উৎপাদন করছে। 2 নম্বর আসতে পারে সে হচ্ছে তার এমন একটা সময় চলতেছে যখন ফসলগুলো জমিতে আছে কিন্তু তার টাকা পয়সার প্রয়োজন হচ্ছে ফ্যামিলির খরচ চালানোর জন্য, এটাকে আমরা বলতে পারি যে
মানে অনুৎপাদনশীল কৃষি ঋণ, অর্থাৎ এখানে কোনো কৃষি উৎপাদন করতেছে না কিন্তু তার ঋণ প্রয়োজন হচ্ছে। আরেকটা ঋণ তাদের প্রয়োজন হইতে পারে, সেটা হচ্ছে যদি কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান হয় বা কৃষকের ছেলে মেয়ের বা কারোর হচ্ছে জন্ম মৃত্যু কোনো অনুষ্ঠান হয়, তখন কৃষকদের হয়তো টাকা পয়সার প্রয়োজন হইতে পারে, এটার জন্য সে কি করতে পারে, ঋণ নিতে পারে, এ ধরনের আছে। আবার কিছু আছে কি স্বল্পকালীন, মধ্যকালীন, দীর্ঘকালীন। স্বল্প সময়ের জন্য ঋণ, কম সময়ের জন্য 20 তার এগুলোর জন্য। মধ্য সময়ের জন্য যেখানে তোমার 1 বছর থেকে 5 বছরের সময়ের জন্য লাগে, আবার 5 বছর বেশি সময়ের জন্য লাগে, যেটা দীর্ঘকালীন ঋণ বলতে পারি। এগুলো ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, তারপর এখানে 3 নাম্বার উদ্দীপকে মিস্টার জামাল এবং কামালের কৃষি খামারে পার্থক্য লেখা। আমরা প্রথমে দেখি মিস্টার জামাল ও কামাল 2 বন্ধু। ওকে, মিস্টার জামাল জমির পরিমাণ কম, ওকে, উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণ পোষণ নির্বাহ করে। তাহলে আমি যদি বলি এই মিস্টার জামালের খামারটাকে আমরা কি বলবো, তাহলে আসতে হবে জীবন নির্বাহী খামার, 1 নাম্বার আনসার। তারপর বলছে মিস্টার কামালের কৃষি খামারটা, তাহলে কি হবে, কামাল কি করছে এখানে। অন্যদিকে মিস্টার কামালের জমির পরিমাণ বেশি, তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করেন, পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে থাকেন, তাই না। তাহলে আমরা বলতে পারি যে উদ্বৃত্ত পণ্যগুলো সে বিক্রি করে বাজারে মুনাফা অর্জন করে থাকে, দ্যাট মিনস সেটা একটা বাণিজ্যিক খামার আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে আনসার কি হবে, উপরটা হবে জামালেরটা হবে আমাদের জীবন নির্বাহী খামার আর কামালটা হবে বাণিজ্যিক খামার। তাহলে জীবন নির্বাহী খামার, বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করবা, তাহলে কিন্তু তোমার আনসারটা হয়ে যাচ্ছে। 4 নাম্বার বলছে এখানে যে মিস্টার জামাল তুলনায় মিস্টার কামাল কৃষি খামার বাংলাদেশে অর্থনৈতিক অধিক গুরুত্বপূর্ণ উদ্দীপক আলোকে বিষয়। অর্থাৎ মিস্টার জামাল তুলনায় মিস্টার কামাল কি করছে যে একটা তোমার বাণিজ্যিক খামার করছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ বলছে বাংলাদেশের অর্থনীতি অধিক গুরুত্বপূর্ণ। কেন? কারণ সেখানে আর 10 জন মানুষের কি হয়, তোমার কর্মসংস্থান হয়। কি খামারে, তোমার বাণিজ্যিক খামারে শুধুমাত্র একজন কাজ করে না, কয়েকজন কাজ করে, এবং হচ্ছে বাইরে থেকে মানুষ কি করা হয়, হায়ার করা হয়, এবং সেখানে একটা লাভ ক্ষতির হিসাব থাকে, এখন হিউজ পরিমাণে উৎপাদন হয়, যেটা জিডিপি বেশি কি করে, জিডিপি বাড়ায়। ওকে, জিডিপিতে অবদান বেশি রাখে আর কি, যার কারণে এই জীবন নির্বাহী খামারের তুলনায় আমাদের কি খামার প্রয়োজন হয় বেশি, সেটা হচ্ছে বাণিজ্যিক খামার আমাদের বেশি প্রয়োজন হয়। ক্লিয়ার, বা বাণিজ্যিক খামার আমাদের বেশি অবদান রাখে জিডিপিতে, এটা বলবা উন্নয়নের ক্ষেত্রে। এভাবে করে ব্যাখ্যা করতে হবে। চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেন। এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ছক দিতে পাচ্ছি, আমরা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে এখানে বলছে 1 নম্বরে কৃষি পণ্যের বিপণন কি। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়াকে বোঝানো হয়। হ্যাঁ, কৃষি পণ্য বাজারজাতকরণ মানে কি, কৃষি পণ্য বাজারজাতকরণ মানে হচ্ছে কৃষি পণ্য একদম জমি থেকে, হ্যাঁ, একদম জমিতে কৃষি পণ্য যেগুলো আছে সেগুলোকে তোলা, আনার পর সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করা, এখানে প্যাকেজিং করা, প্যাকেজিং করে সেই ফসলগুলো আবার কি করা, বিক্রি করে দেওয়া। ঠিক আছে, মানে সুন্দর করে পরিবহন করে, প্যাকেজিং করে পরিবহন করে বাজারে নিয়ে গেলে বিক্রি করা, এই টোটাল প্রসেসটাকে আমরা বলতে কেন অনেকগুলো গোদামজাতকরণ থাকে, বীমা থাকে, হ্যাঁ, এগুলো সবগুলোকে আমরা এক করতে বলি কৃষি পণ্যের বিপণন। অর্থাৎ কৃষি পণ্যের বাজারজাতকরণকে আমরা কৃষি পণ্যের বিপণন বলে থাকি। 2 নম্বর বলছে কৃষি জোত এবং কৃষি খামার কি একই, আনসার হচ্ছে না। কৃষি জোত মানে হচ্ছে আমি যদি বলি এটা একটা জায়গা যেই জায়গায় কৃষি আবাদযোগ্য, সব জমিতে তো কৃষিকাজ করা যায় না, যেই জমিতে কৃষিকাজ করা যায়, হ্যাঁ, যেই জমিতে কৃষিকাজ করা যায় এমন একটা জমিকে, আবাদযোগ্য জমিকে আমরা বলি কৃষি জোত। এটাকে আমরা কি বলি, কৃষি জোত বলে থাকি। কেমন, কৃষি জোত বলে থাকি। ক্লিয়ার, এটা একটা কৃষি জোত যেখানে কৃষিকাজ করা যাবে এমন। আর কৃষি খামার কি, যখন কোন একটা কৃষি জোতে মনে করে এই অংশের মধ্যে আমি চাষাবাদ শুরু করে দিয়েছি বা চাষাবাদের পরিকল্পনা করছি, তখন সেটাকে আমরা বলি কৃষি খামার। এটাকে তখন আমরা কি বলি, কৃষি খামার বলে থাকি। তাহলে কৃষি জোত আর কৃষি খামার মধ্যে পার্থক্য কি? কৃষি জোত মানে হচ্ছে কোনো কৃষক বা কৃষক সমবায়ের অধীনে যেই পরিমাণ জমি চাষাবাদ যোগ্য থাকে সেটাকে আমরা বলি কৃষি জোত। আর কৃষি খামার মানে হচ্ছে কৃষি জোতের যে অংশে কৃষিকাজ করার পরিকল্পনা বা কৃষিকাজ শুরু করে দেওয়া হয় সেটাকে আমরা কৃষি খামার বলে থাকি। তাহলে কৃষি জোত আর কৃষি খামার মধ্যে কি আছে, পার্থক্য আছে। তবে এমন যদি হয় যে একটা কৃষি জোতের মধ্যে আমি যদি পুরো কৃষি জোতের মধ্যে আমি যদি কি করে দিই, আমি যদি চাষাবাদ শুরু করে দিই, তাহলে যেটাই কৃষি জোত সেটাই কি হবে, কৃষি খামার হবে, কারণ কৃষি জোতের মধ্যে পুরো জায়গার মধ্যে আমি কৃষিকাজ করা শুরু করে দিচ্ছি। তাই কিছু কিছু অর্থনীতিবিদদের মতে যে কৃষি জোত এবং কৃষি খামারের মধ্যে কোনো পার্থক্য নাই যদি কৃষিজোতের পুরো অংশে আমি কৃষি খামার শুরু করে দিই বা কৃষিকাজ শুরু করে দিই। তবে কৃষিজ আর কৃষির মধ্যে একটু পার্থক্য আছে, ওইটাই বলবা যে কৃষিজোত মানে হচ্ছে কোনো কৃষক বা কৃষক সমবায়ের অধীনে যে পরিমাণ জমি কৃষিকাজ করার যোগ্য সেটাকে আমরা কৃষিজোত বলি। আর কৃষি খামার মানে হচ্ছে কৃষিজোতের যে অংশে কৃষিকাজ করা শুরু করে দেওয়া হয় বা করার পরিকল্পনা করা হয়
চাষাবাদ করার পরিকল্পনা হয় সেটাকে আমরা কৃষি কি বলতে পারি, কৃষি আমরা খামার বলতে পারি। ক্লিয়ার? এরপর চলে আসে 3 নাম্বার, বলছে উদ্দীপক উল্লেখিত খাতসমূহের কাঠামোগত পরিবর্তনকে তুমি কিভাবে ব্যাখ্যা করো। এখানে কি লিখছে দেখো তো, 1980-81 সালে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন মানে জিডিপিতে বিভিন্ন খাতের অবকাঠামোর পরিবর্তন দেখানো হয়ে আছে। এখানে দেখো ওই যে বলছি বাংলাদেশের যে জিডিপির অবদান 80-81 সালে হচ্ছে শিল্পক্ষেত্রের অবদান ছিল মাত্র 17%, 17 এখানে যদি তোমরা দেখবা না হয়তো ছোট করে লেখা আছে 17%-এর মতো। আর কৃষিক্ষেত্রের অবদান ছিল 33%, আর সেবা ক্ষেত্রের অবদান ছিল 49%। তাহলে দেখো কৃষিক্ষেত্রের অবদান কিন্তু অনেক ভালো ছিল 33%, যেখানে শিল্পক্ষেত্রে 17% আর সেবা ক্ষেত্রে 49%। যেটা 2019-20 এসে হয়েছে কি সেবা ক্ষেত্রের অবদানটা একটু বাড়ছে, বেশি বাড়ে নাই, 49 থেকে 51 হয়েছে। আর কৃষিক্ষেত্রের অবদানটা হয়েছে 13%, মানে যেটা 33 থেকে 13%-এ চলে আসছে। কৃষিক্ষেত্রের অবদান কমে গেছে, অন্যদিকে শিল্পক্ষেত্রের অবদান ছিল 17%, সেটা বেড়ে 35% চলে আসছে। তাহলে কি দেখতেছো যে শিল্পক্ষেত্রের অবদান বাড়তেছে আর কৃষিক্ষেত্রের অবদান কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, এটা বলছে উদ্দীপক উল্লেখিত খাতসমূহের কাঠামোগত পরিবর্তনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তাহলে আমরা বলবো যে 1980-81 সালের তুলনায় 2019-20 আমাদের সেবা ক্ষেত্রের অবদান সামান্য বৃদ্ধি পেলেও কৃষিক্ষেত্রে কিন্তু বিরাট একটা পরিবর্তন হয়েছে, কৃষিক্ষেত্রের অবদান কমে গিয়েছে। অন্যদিকে শিল্পক্ষেত্রে কি হয়েছে, সেই অবদানগুলো বৃদ্ধি পাইছে বা শিল্পক্ষেত্রের অবদান বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাড হওয়া নাই, কালকে থেকে তোমাদের ক্লাস শুরু হবে, মেগা ম্যারাথন ক্লাস। এই ভিডিওর উপরে ডেসক্রিপশনে একটা হচ্ছে গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবা। সেখানে কিন্তু তোমাদের কি হবে, ক্লাসগুলো হবে, মানে ক্লাসগুলো হবে বলতে সেখানে তোমাদের সব নোট পিডিএফ সব কিছু সেখানে শেয়ার করা হবে। হ্যাঁ, আজকের এই ক্লাসের নোটটা তোমরা সেখানে পেয়ে যাবা, ওই গ্রুপে তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। ঠিক আছে? সো তাহলে এটা তুমি ব্যাখ্যা করবা যে আমাদের কোন খাতে অবদান বাড়তেছে কমতে, সেটা ব্যাখ্যা করবা। 3 বলছে তুমি কি মনে করো বাংলাদেশে কৃষি ক্রমাগত উন্নতি হচ্ছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো, ক্রমাগত উন্নতি হচ্ছে কিনা কৃষিক্ষেত্রে, আমাকে ব্যাখ্যা করতে বলবো। আমরা বলবো না, বাংলাদেশে কৃষিতে ক্রমাগত কি হচ্ছে না, উন্নতি হচ্ছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি কৃষিক্ষেত্রের অবদান দিন দিন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তবে এখন বর্তমানে যদি আমি বলি সেটা হচ্ছে কৃষিক্ষেত্রের অবদান আসলে বাড়ানোটা আমাদের অনেক বেশি জরুরি বা প্রয়োজন আর কি। বুঝা গেছে? ওকে, জাস্ট এইটুকু ব্যাখ্যা করতে হবে। এখানে যেটা বলছে যে কৃষিক্ষেত্রের অবদান কমে যাচ্ছে সেটা বলবা, বাড়তেছে না সেটা বলবা আর কি। তাহলে চলে আসে এর পরবর্তী কোয়েশ্চেন, এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। চলো দেখো, এখানে বলছে যে কৃষি পণ্যের বিপণন বলতে বোঝানো হয়, একটু আগে বলছে কৃষি পণ্যের বাজারজাতকরণকে আমরা কৃষি পণ্যের বিপণন বলি। 2 নম্বর বলছে কৃষি পণ্যের আইসিটি কিভাবে প্রভাব ফেলে। দেখো আইসিটির প্রভাব কিন্তু সব জায়গায় আছে। যেমন কৃষকদের সঠিক তথ্য পাওয়ার জন্য আইসিটির অনেক বেশি গুরুত্ব আছে। যেমন ধরো কোন রোগের জন্য কি তারা সার বা কি কীটনাশক তারা ইউজ করবে, সেটা কিন্তু তারা ইউটিউবে ভিডিও দেখে এখন কিন্তু কৃষকরা কি করে সেটা অনুযায়ী কিন্তু পদক্ষেপ নিচ্ছে। এবং বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কৃষি নিয়ে কাজ করে, তো তাদের ভিডিওগুলো তারা দেখে। হ্যাঁ, এবং কোন রোগের জন্য কি করছে না করছে সেগুলো কিন্তু তারা দেখে সেই অনুযায়ী তারা কাজগুলো করে। সো আইসিটি একটা বড় কি রয়েছে, অবদান রয়েছে বাংলাদেশের মানে কৃষিক্ষেত্রে আর কি। 2 নম্বর বলছে উদ্দীপকের টেবিলে প্রদত্ত কৃষি খাতের অবদানের ক্রমাগত পরিবর্তন লেখচিত্রে প্রদর্শন করো। এই দেখো, লেখচিত্র বলতে পারে এটাকে, বারচিত্র বলতে পারে, দণ্ডচিত্র বলতে পারে, সেম জিনিস। আমরা এই জিনিসটাকে লেখচিত্র আঁকবো, এটা পরীক্ষায় আসবে, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। ওকে, তাহলে আমরা যদি বলি এখন যে এখানে আমাদের উদ্দীপকের টেবিলে প্রদত্ত কৃষি খামারের অবদান লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্র কেমনে করবো একটু সবাই খেয়াল করবা। আমরা এখানে 2টা অক্ষর নিব। হ্যাঁ, এই ভূমি অক্ষের দিকে আমরা এখানে যে সালগুলো লিখছে, এই যে সালগুলো আছে না বছরগুলো, সেগুলো আমরা লিখবো। এখানে লিখবো আমরা বছর। বছর আছে হচ্ছে 80-81, 95-96, 5-6, 20-21। আমি একটু সালগুলো লিখে নিচ্ছি। এখানে আমি লিখলাম হচ্ছে জাস্ট এইভাবে লিখলে হবে 80-81। এরপরটা এখানে লিখছে হচ্ছে আমি জাস্ট শুধু 95 লিখি, 95-96। তারপর একটা লিখছে হচ্ছে 5-6। এরপর একটা লিখছে এখানে হচ্ছে 20-21। আর উপরের দিকে আমরা একটা স্কেল লিখবো। স্কেল মানে হচ্ছে এখানে খেয়াল করবা, এখানে শতকরা হারটা কিভাবে আছে 33%, 37%। এটা কি বলছে যে কৃষিক্ষেত্রের অবদানগুলো দেখা আছে, কৃষিক্ষেত্রের অবদান। হ্যাঁ, 33% ছিল, 25%, 19%, 12%। ঠিক আছে, তাহলে এখানে 33 সর্বোচ্চ, সর্বনিম্ন 12 আছে। আমরা একটা নির্দিষ্ট অনুপাত আগাই, মনে আমি 5 করে ধরেছি, 5, 10,
ঠিক আছে, এখানে 5 ধরলাম, 10, তারপরে এখানে ধরলাম 15, ঠিক আছে, একটা স্কেল ধরতেছি, 20, 25, 30, 35, ঠিক আছে, এইটুকু করলে হবে আমাদের 33 লাগবে সেজন্য। সো আমরা এখন এভাবে করবো বাচিত্রটা। প্রথম হচ্ছে 80-81 সালে কৃষিক্ষেত্রে অবদান ছিল 33%, তাহলে আমরা এই 80-81 বরাবর একটা 33% কোথাও হবে, এই যে 30, 35, 33 মনে এইটুক, এই বরাবর আমরা একটা বক্স করব। এটাই হচ্ছে কি লেখচিত্র। এই যে একটা বক্স করলাম, তুমি চাইলে বক্সটা ভরাট করে দিতে পারো, এবার বক্সটা ভরাট করে দিলাম, ওকে। আবার দেখো এরপরে 95-96, হ্যাঁ 95-96 যদি বলি, সেক্ষেত্রে এটা হচ্ছে 25.68, তাহলে এখানে এখানে লিখে দিতে পারো, তাহলে তুমি চাইলে এটার উপর লিখে দিই আমরা 33.37, এটা লিখে দিলাম। আর 95-96 মধ্যে হচ্ছে 25 কোথায়, এখানে হচ্ছে 20, এটা 25 হচ্ছে এটা, তাহলে 25 একটু উপরে এই জায়গায় মনে করো, এই বরাবর এইখান থেকে, তাহলে এখানে আমরা কত লিখবো 25.68। তারপরে চলে আসি 5-6 মধ্যে আমি যদি বলি, সেটা হচ্ছে 19%, তাহলে এখানে আমরা 20, এটা 19 মানে একটু নিচে, তার একটু নিচে হবে এই জায়গায়। আমরা নামগুলি লিখে দিই এখানে, এটা হচ্ছে 19.01। এরপর হচ্ছে 20-21 যদি বলি, সেটা হবে 12.07, তাহলে 20 যদি আমরা বলবো 12 মানে হচ্ছে এখানে 10, 15, 12 মানে হচ্ছে একটু পরে এই জায়গায় মনে করো এটা, তাহলে আমরা যদি এখানে লিখি, সেটা হবে এখানে হচ্ছে 12.07%, এই যে হয়ে গেছে, ক্লিয়ার। এটা হচ্ছে লেখচিত্র। জাস্ট ব্যাখ্যা করবো এখন, কিভাবে ব্যাখ্যা করবা, চিত্রে ভূমি অক্ষে বছর এবং লম্ব অক্ষে আমরা একটা কি করেছি, একটা মানে কৃষিক্ষেত্র অবদানগুলো দেখানো হয়ে আছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ 80-81 সালে কৃষিক্ষেত্রের অবদান ছিল 33.707 এবং 95-96 ছিল 25.68 এবং 5-6 ছিল 21.02 এবং 20-21 সালে ছিল 12.07। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্র অবদান কিন্তু খুবই কি র্যাপিডলি বা বলতে পারো খুবই কনস্ট্যান্টলি কি হচ্ছে, নিচের দিকে কমে যাচ্ছে অবদান। ঠিক আছে, ফার্স্ট পাওয়ার উপর ক্লাস নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা এভাবে হলে তো হবে না। এই যে এখন দেখো ক্লাস শুরু করছি, তখন স্টুডেন্ট ছিল 420 জন, এখন ক্লাস হচ্ছে 200 কতজন, 84 জন। তাহলে হবে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ক্লাসে রাখতে হবে, হ্যাঁ, তাদেরকে শেয়ার করতে হবে, আরও বেশি শেয়ার করবে, যাতে আরও বেশি স্টুডেন্ট যুক্ত হয়, তখন আমার ভালো লাগবে ক্লাস নিতে, তাই না? সো ক্লাসটি শেয়ার করে দিও, যারা এখনও শেয়ার করে নাই, হ্যাঁ, কিপটা মানুষজন আসতো, একটু শেয়ার করে দিও, ওকে। শেয়ার করলে তো টাকা পয়সা লাগে না, টাকা পয়সা বুঝতেছি কিছুই তো না। আচ্ছা, এরপর এখানে বলছে 4 নম্বরে যে উদ্দীপকে উল্লেখিত বাংলাদেশের তৃতীয় স্থান অর্জনে কৃষি প্রযুক্তির উদ্ভাবনের কোনো গুরুত্ব আছে কি, তোমার মতামত ব্যাখ্যা করে। এখানে বলছে উদ্দীপক উল্লেখিত বাংলাদেশের তৃতীয় স্থান বলতে এখানে কোন ক্ষেত্রে তৃতীয় স্থান? আচ্ছা, এখানে মনে হয় বাংলাদেশ হচ্ছে আমাদের এখানে একটা ইনফরমেশন, এটাতে একটা গ্যাপ পড়ছে, এখানে একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশ মনে হয় ওই যে চাল উৎপাদনে, হ্যাঁ, পৃথিবীর হচ্ছে তৃতীয় স্থানে আছে চাল উৎপাদনের ক্ষেত্রে, বুঝছো? সেটা এখানে মনে ইনফরমেশনটা ছিল। সো বলছে উদ্দীপক তৃতীয় স্থান মানে চাল উৎপাদনে তৃতীয় স্থান অর্জনে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের কোনো গুরুত্ব আছে কিনা? তাহলে আমরা বলবো হ্যাঁ, অবশ্যই আছে, কারণ কৃষিক্ষেত্রে বিভিন্ন নতুন ধানের জাত উৎপাদন হচ্ছে বিদায় অধিক ফলনশীল আমরা কি পাচ্ছি, আমরা ধানগুলো পাচ্ছি, যার কারণে আগের তুলনায় যেখানে আগে একটা জমিতে 10 মণ ধান উৎপাদন হচ্ছে, সেখানে এখন 50 মণ উৎপাদন হচ্ছে, অর্থাৎ অনেক বেশি, 5 গুণ, 10 গুণ, 15 গুণ, 20 গুণ পর্যন্ত বেশি আমরা কি পাচ্ছি, আমরা তোমরা হচ্ছে উৎপাদন পাচ্ছি, হ্যাঁ, যার কারণে আমরা বলতে পারি যে আমরা কি হতে পারে যে কৃষিতে আমরা চাল উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান অবস্থানের পেছনে কৃষি প্রযুক্তি কি রয়েছে, একটা ভালো উদ্ভাবন, একটা কি আছে, ভালো প্রভাব রয়েছে। ঠিক আছে, মতামত ব্যাখ্যা করবে, এইটুকু ব্যাখ্যা করতে হবে, পারবে না? ওকে, তারপরে চলে আসি আমরা, সমস্যা নেই, যারা চলে গেছে চলে যাক, সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাদেরকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে হবে। এই যে বললাম না, আমরা এখানে তো যে 400 জন ক্লাসে ঢুকছে সবাইকে A+ পাবে না, এখানে A+ পাবে 100 জন, যে শেষে 100 জন থাকবে, এখানে A+ পাবে 150 জন, 200 জন, তারাই যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, তারা সবাই তো এটা পারে না, বুঝা গেছে? ওকে, এরপর আমরা যদি বলি এরপর কোশ্চেনে যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেনটা চলে আসো, আমরা বেশি কোশ্চেন দেখবো না, 2-1টা কোশ্চেন দেখে এই চ্যাপ্টার শেষ করে দিব, এটাই দেখবো লাস্ট। দেখো এখানে বলছে যে
সমেশ একজন শিক্ষিত কৃষক। তিনি দেশে বিদ্যমান প্রযুক্তি এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে জমি চাষাবাদ করেন, কিন্তু সংরক্ষণের সমস্যা, ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ সমস্যা, দুর্বল বাজার কাঠামো, পণ্যের মান নির্ধারণের জটিলতা, সরকারি যথাযথ নীতির অভাব, দামের ওঠানামা ইত্যাদি কারণে প্রায় ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন। সরকার উল্লেখিত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। হ্যাঁ, তাহলে এখানে বলছি 1 নম্বর কৃষি ঋণ কি? আমরা বলছি কৃষিকাজ করার জন্য কৃষকরা যে ঋণ নেয় সেটাকে আমরা বলতে পারি কৃষি ঋণ। একদম সিম্পল কথা, কৃষিকাজ করার উদ্দেশ্যে কৃষকরা যে ঋণ নেয় সেটাকে আমরা কি বলবো? কৃষি ঋণ বলবো। শেষ। তারপর বলছে 2 নম্বর বলছে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারে কিভাবে উৎপাদন খরচ হ্রাস পায়। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারলে কৃষিতে উৎপাদন খরচ হ্রাস পাবে, এই জন্য কারণ উন্নত প্রযুক্তিতে খরচ একটু কম পড়বে। যেমন আমি যদি বলি বাংলাদেশে 1 কেজি আলু উৎপাদন করতে খরচ হয়, বাংলাদেশের ক্ষেত্রে মনে করো যে 20 টাকা খরচ হয় 1 কেজি আলু উৎপাদন করতে। কিন্তু আমি যদি বলি যে চীনের কথা যদি বলি, চীন তাদের 1 কেজি আলু উৎপাদন করতে খরচ হয় 5 টাকা। স্যার এটা কেন হয়? কারণ তারা একজন কৃষক অনেক বড় বড় এরিয়া নিয়ে চাষ করে, বড় বড় যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ করে, যার কারণে দেখা যায় তারা উৎপাদনটা অনেক বেশি করে একসাথে এবং খরচটা কম পড়ে। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশে কৃষি প্রযুক্তির উন্নতি হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে? যে উৎপাদন ক্ষেত্রে খরচ হ্রাস পাবে। 3 বলছে উদ্দীপকে কৃষি কোন ধরনের সমস্যা উল্লেখ করা হয়েছে, মানে উদ্দীপকে কৃষিতে কোন ধরনের সমস্যা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করে। এটা হচ্ছে বিপণনের সমস্যা। লাউড স্পিকার ইয়া চালাচ্ছে কি? ইয়া করতে বলো না, এটা কাজ সমস্যা হচ্ছে না। দেখো যেটা বলছি উদ্দীপকে কৃষি কোন ধরনের সমস্যা উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। এখানে কৃষিতে যেটা হয়েছে যে সংরক্ষণের সমস্যা, তার মানে গুদামজাতকরণের সমস্যা, ত্রুটিপূর্ণ ওজন, পরিবহনে পদ্ধতি সমস্যা, দুর্বল বাজার কাঠামো, এগুলো সবগুলো হচ্ছে কৃষিপণ্য বিপণনের সমস্যা, যেটা আমরা একটু আগে সলভ করেছিলাম, তাই না? তাহলে সেটাই আনসার, যে উদ্দীপকে কোন ধরনের সমস্যা, এটা হচ্ছে কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলোর কথা বলা হয়েছে। দেন এই সমস্যাগুলো নিয়ে একটু কথাবার্তা বলবা, তাহলেই হচ্ছে। জানা বলছে উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে সরকার কোন ধরনের পদক্ষেপ নিতে পারে উল্লেখ করো। বলছে উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সরকার কোন ধরনের পদক্ষেপ নিতে পারে। হ্যাঁ, সরকার এখানে কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? ওই যে আমরা বলছিলাম যে একটু আগে একটা কোয়েশ্চেন দেখছিলাম, সেখানে কি যে কৃষকদেরকে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা, বাজার কাঠামো উন্নয়ন করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে সঠিক তথ্য, বাজারে সঠিক তথ্য পরিবেশন করতে হবে। অনেক সময় দেখা যায় যে ভুল তথ্য দেওয়ার মাধ্যমে কি করে, যারা ফড়ে ব্যবসায়ী থাকে, পাইকারি থাকে, তারা কৃষকদের ক্ষতি করার চেষ্টা করে। ঠিক আছে, এটা যেন না হয় আর কি। ওকে, তো এগুলো সমস্যাগুলো মানে সমস্যার সমাধানগুলো বলবা সুন্দর করে, তাহলে হয়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? টেস্ট সলভগুলো বিগত সব বছর, বিশেষ করে 21-এর পরে, মনে করো 21, 22, 23, 24-এ তো তোমাদের কি হয় না, ইকোনমিক্স ক্লাস এক্সাম হয় নাই, একটা না এক্সাম হয় নাই। এইগুলো ভালো করে সলভ করবা, 21, 22, 23 এগুলো ভালো করে সলভ করবা, আর যদি পারো 19টা সলভ করবা। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের মোটামুটি কমন পড়বে। ওকে, এরপরে চলে আসি আমরা, এরপরে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে। আর আছে, আর 2টা আছে, জাস্ট একটু দেখা দিব। মাশরুম কি? মাশরুম হচ্ছে এক প্রকার বক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ফলন্ত অঙ্গকে মাশরুম বলে। এক প্রকার বক্ষণযোগ্য মানে খাওয়ার যোগ্য মৃতজীবী ছত্রাকের এক ধরনের ফলন্ত অঙ্গ, সেটাকে আমরা কি বলি? মাশরুম বলতে। এটা একটা সম্পূর্ণ হালাল পুষ্টিগুণ সমৃদ্ধ একটা সবজি বলা হয় এটাকে। হ্যাঁ, 2 নম্বর বলছে আমিষের অভাব পূরণে হাঁস মুরগি পালন কিভাবে ভূমিকা পালন করে। একদম সিম্পল কথা, আমিষ মানে কি? যেখানে আমরা ডিম, দুধ, তারপর হচ্ছে তোমার মাংস, যেখান থেকে পাই সেগুলো হচ্ছে আমিষ। সো এগুলো ডিম এবং মাংস, এই দুইটা কিন্তু আমরা কার থেকে পাই? আমরা হচ্ছে মুরগি এবং হাঁস থেকে পাই। সো এই জন্য আমাদের অভাব পূরণে সহায়তা করে। উদ্দীপকের আলোকে বাংলাদেশে কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো ব্যাখ্যা করে। এখানে কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো বলতে আমরা একটু পড়ে দেখি। বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত নয়, দরিদ্র, অনুন্নত পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণ সংরক্ষণের সমস্যা, দুর্বল বাজার কাঠামো কারণে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। বর্তমানে কৃষি বান্ধব সরকার ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে অবকাঠামো উন্নয়ন এবং কৃষি বীমা প্রচলন, কৃষি তথ্য সার্ভিস চালু সব নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। তো এখানে বলছে উদ্দীপক উল্লেখিত বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো চিহ্নিত করে। তাহলে এখানে কয়েকটা সমস্যা বলছে, অনুন্নত পরিবহন সমস্যা, দরিদ্র সমস্যা, আরো বেশ কিছু সমস্যা আছে। হ্যাঁ, তো সেগুলো তোমরা বই খুললে একদম সুন্দর করে, আমাদের ইজিনিস বইটা যাদের কাছে আছে, বই খুললে একদম সুন্দর করে সাজানো আছে, সেটা তোমরা কিন্তু দেখলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসতেছে আমাদের 3 নম্বরে
সেটা হচ্ছে 4 নম্বরে বলছে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে আর কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত মতামত। অর্থাৎ এখানে ফসলের ন্যায্য মূল্য গ্রহণ করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ওই সমস্যাগুলোর সমাধান বলবা, যে বাজার কাঠামো উন্নয়ন করতে হবে, বাজারে সঠিক তথ্য সরবরাহ করতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে সঠিক ওজন পরিমাপ, ওকে, তারপর হচ্ছে কৃষকদেরকেও কি করতে হবে, মানে একটু শিক্ষিত বা সচেতন হইতে হবে। বুঝা গেছে? ওকে, এখানে একটা বিষয় আমি একটু জানতে চাইবো, সেটা হচ্ছে 26-এর কোন স্টুডেন্ট আসে কিনা আমাদের সাথে, 26-এর কোন শিক্ষার্থী আমাদের সাথে আছে কিনা একটু জানাও তো কমেন্ট বক্সে, কারা কারা আছে একটু দেখি আমি। 26-এর শিক্ষার্থী কেউ আছে কিনা, অ্যাডভান্স যারা একটু ভালো স্টুডেন্ট এরকম কেউ আছে কিনা? আচ্ছা, এবং সেখানে কৃষিজোত কি, কৃষিজোত মানে হচ্ছে ওই যে বললাম কোনো কৃষক বা কৃষক সমবায়ের আন্ডারে যে পরিমাণ জমি, মানে কৃষি কাজ করার আবাদযোগ্য যে পরিমাণ জমি, সেটাকে আমরা কৃষিজোত বলি। শস্য বহুলকরণ কি, খাদ্য ঘাটতি পূরণে মানে পূরণ করে ব্যাখ্যা করে। হ্যাঁ অবশ্যই, শস্য বহুলকরণ মানে হচ্ছে একটা জমিতে একটা ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন কি মৌসুম ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করা, সেটাকে আমরা শস্য বহুলকরণ বলে থাকি। ক্লিয়ার? 3 অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কিভাবে করতে, তাপমাত্রা বৃদ্ধি অবশ্যই বাংলাদেশের কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত করে থাকে, কারণ এর ফলে কৃষি কিন্তু ডিপেন্ড করে থাকে তাপমাত্রার উপর, বা একটা দেশের যে কি বলতে পারে যে প্রকৃতি, সেই প্রকৃতির উপর কিন্তু কৃষি বাংলাদেশের মতো দেশে কিন্তু কৃষি নির্ভর করে থাকে। ঠিক আছে? আচ্ছা, 26-এর যারা আছো তাদেরকে বলবো, সেটা হচ্ছে তোমরা আমাদের যারা যারা এখনো পর্যন্ত গোল্ডেন ব্যাচে ভর্তি হও নাই, ঠিক আছে, সো দ্রুত করে গোল্ডেন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের গোল্ডেন ব্যাচে ক্লাস চলতেছে, ডেলি 2টা করে ক্লাস চলতেছে, অলরেডি 15%-এর মতো ক্লাস হয়েছে। আমরা ক্লাস শুরু করেছি প্রায় 1.5 মাস মতো হয়েছে। সো যারা এখনো পর্যন্ত চাচ্ছ যে ভালো একটা প্রিপারেশন নিবা, ফার্স্ট টাইম ফুল কমপ্লিট পেয়ে যাবা, ঠিক আছে, এই ব্যাচে। ওকে, উত্তেজিত 27 আমাদের সাথে আছে। আচ্ছা, তারপর চলে আসি আমরা, এরপর বলছি এখানে যে উদ্দীপকের আলোকে বায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপায় সমূহ, অর্থাৎ এখানে বায়ু পরিবর্তনের কারণে কি হয়েছে সেটার জন্য মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো সেখানে বলতে আমাদেরকে এমনভাবে কি করতে হবে যে আমাদের কৃষিকাজগুলো করতে হবে, যেমন ধরো যাতে এটা পরিবেশ দূষণ না হয়, যেমন ধরো কীটনাশক ইউজ কমাতে হবে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কৃষক বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে পলিউশন কম থাকবে, এয়ার পলিউশন কম থাকবে, হ্যাঁ, সয়েল পলিউশন, তারপর হচ্ছে ওয়াটার পলিউশন কম থাকবে, এগুলো নিয়ে একটু ব্যাখ্যা করবা তাহলে হবে। ওকে, তাহলে আমরা চ্যাপ্টারটা এখানে শেষ করতে, সেটা সেকেন্ড চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে আমরা করবো এখন থার্ড চ্যাপ্টার। ওকে, থার্ড চ্যাপ্টার আমরা শুরু করবো। এর আগে যারা যুক্ত আছো, হ্যাঁ, আবার একটু ক্লাসে শেয়ার করে দাও, একটু যারা যুক্ত নাই বা যারা আমাদের সাথে অ্যাড হতে পারতেছেন তাদেরকে অ্যাড করে নাও, একটু সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও, জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, জাস্ট সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, 27-এর এখন ওরা নতুন তো অনেক আগ্রহ, কলেজ লাইফ কেমন হবে, হ্যাঁ, একটু রঙিন রঙিন পাখা মানে গজাবে, একটু উড়ার চেষ্টা করবে, বুঝছো নাই, কয়েকদিন পর আর এগুলো থাকবে না, এখন একটু আগে ভাগে দৌড়াচ্ছে আর কি। পড়ার যখন প্রেশার পড়বে তখন এগুলো এমনি একটু প্রথম প্রথম ওই যে আমরা যখন নতুন বই দিত স্কুলের মধ্যে তখন কি করতাম, বই খুলে খুলে বইয়ের গন্ধ শুকতাম, কত ভালো লাগতো, এরকম ওরও এরকম ইন্টারভিউটা একটু ঘুরে ধরে দেখতেছে আর কি সব কিছু, কয়েকদিন পর ভালো লাগবে না, বুঝছো, পড়াশোনা। মডেল টেস্ট রেজাল্ট কালকে বসে পাই যাবা, মডেল টেস্ট রেজাল্ট। আয়শা তো বলছে শেয়ার তো করেছি আগেও, আবার করব, হ্যাঁ আবার করো। ওকে, তারপর আমরা চলে আসি, বোঝা গেছে তো? ঠিক আছে, আমরা তাহলে থার্ড চ্যাপ্টার শুরু করতেছি। সো থার্ড চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশের কৃষি। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে এখানে বলছে যে মাইক্রোশিল্প কি, মাইক্রোশিল্প মানে হচ্ছে যেখানে, হ্যাঁ, যেই শিল্পের মধ্যে তোমার হচ্ছে মূলধনের কথা যদি বলি তাহলে সেটা হয় কত কোটি টাকা, মূলধন হচ্ছে মনে হয় 10 থেকে 80 লক্ষ টাকা মনে হয় মূলধন, আমি তো বলে গেছি একজাক্টলি। ঠিক আছে, আমি একটু দেখি, দাঁড়াও 1 মিনিট, এখানে থাকবে ফাইলটা। এক মিনিট, আমাকে একটু সময় দাও।
চ্যাপ্টার 3। ওকে, সবাই দেখছো একটু। তাহলে মাইক্রোশিল্প বলতে এখানে লেখা আছে, দেখো মাইক্রোশিল্প মানে হচ্ছে এমন একটা শিল্প যেই শিল্পে, হ্যাঁ 10 থেকে, ঠিক আছে, ও 75 হবে, 10 থেকে 80 না 75, যেই শিল্পে হচ্ছে 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা হচ্ছে মূলধন থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি এরকম যে মাইক্রোশিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝানো হয় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে, মানে জমি আর কারখানা ভবন ছাড়া, ব্যতি রেখে ছাড়া স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা, কিংবা যেসব প্রতিষ্ঠানে 16 থেকে 30 জন শ্রমিক নিয়োজিত থাকে সেটাকে আমরা বলতে পারি মাইক্রোশিল্প। ক্লিয়ার? এটা 2016 সালের শিল্পনীতি অনুযায়ী বলছি, 2021 সালটা বলা দরকার নেই, 16 সালটা বললে হবে, ঠিক আছে। 2016 সালের শিল্পনীতি অনুযায়ী শিল্পকে আমরা বলতে পারি যে শিল্প, এখানে মাইক্রোশিল্পের প্রকারভেদটা আমরা বলতেছি যে মাইক্রোশিল্প বলতে সেই সব প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা মধ্যে রেখে আসছে সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ, হ্যাঁ ব্যয় সহ হচ্ছে 10 লক্ষ থেকে 75 লক্ষ টাকা, কিংবা যেসব প্রতিষ্ঠানে 16 থেকে 30 জন শ্রমিক কি থাকে, নিয়োজিত থাকে, সেটাকে আমরা মাইক্রোশিল্প বলতে পারি। এই পারবো তো? সবাই পারবো? একটু বলো তো পারবে কিনা। আচ্ছা, এটা যায় না কেন? ওকে, এরপর আমরা যদি বলি, হ্যাঁ এরপর আমরা যদি বলি সেটা হচ্ছে 2 নম্বর বলছে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য লেখো। ফার্ম এবং শিল্পের মধ্যে কি পার্থক্য? শোনো আমি একটু তোমাদেরকে বোঝা বলি, ইকোনমিক্স ফার্স্ট পারে এই টপিকটা আছে। ফার্ম এবং শিল্প বলতে আসলে কি বোঝায়? ফার্ম মানে হচ্ছে কোন একটা উৎপাদন প্রতিষ্ঠান। যেমন আমি যদি বলি বাংলাদেশে চা উৎপাদন করে, চা, এই যে চা পাতা আমরা খাই আর কি, মানে যেখানে আমরা চা বানাই আর কি, তো এই যে চা বলতেছে, এই যে চা পাতা বাংলাদেশে উৎপাদন করা অনেকগুলো কোম্পানি আছে না, যেমন ধরো সিলন আছে, ইস্পাহানি আছে, হ্যাঁ তাজা আছে, এগুলো সবগুলো এক একটা হচ্ছে ফার্ম, অর্থাৎ এক একটা উৎপাদন প্রতিষ্ঠানকে আমরা একটা ফার্ম বলি। আর এরকম সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে কি বলে থাকি? শিল্প বলে থাকি। হ্যাঁ, অর্থাৎ সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে কি বলে থাকি? শিল্প বলে থাকি। ক্লিয়ার? তাহলে ফার্ম মানে কি বলেছি? ফার্ম মানে হচ্ছে কোনো দ্রব্য উৎপাদনে একটি উৎপাদন প্রতিষ্ঠানকে আমরা কি বলবো? ফার্ম বলবো। আর শিল্প মানে হচ্ছে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে কি বলবো? শিল্প বলবো। যেমন ধরো এই যে সকল চা কোম্পানি যেগুলো আছে সবগুলো মিলে হচ্ছে চা শিল্প। বাংলাদেশে ওষুধ বানায় অনেকগুলো কোম্পানি আছে না, সবগুলো মিলে হচ্ছে ঔষধ শিল্প। বাংলাদেশে তুমি বলতে পারো যে তৈরি পোশাক তৈরি করা অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো মিলে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশে সিমেন্ট তৈরি করা অনেকগুলো কোম্পানি আছে, সবগুলো মিলে সিমেন্ট শিল্প। ক্লিয়ার? তাহলে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা কি বলি? শিল্প বলে থাকি। এই হচ্ছে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য। 3 অবস্থায় উদ্দীপকে উল্লেখিত এক্স শিল্পটি কোন ধরনের ব্যাখ্যা করো। বলতে এক্স একটা শিল্প যেখানে কর্মসংস্থান বৃদ্ধি পায়, ওকে, দেশীয় শিল্প সংরক্ষণ হয়ে থাকে, অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ হয়ে থাকে, অভ্যন্তরীণ বাজার বৃদ্ধি পায়, বাণিজ্য ঘাটতি হ্রাস পায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়। তার মানে এই শিল্পটা কোন ধরনের শিল্প আমাদেরকে বলছে? এটাকে আমরা বলতে পারি এমন একটা শিল্প যে শিল্পটা আমরা বলে থাকি যে আমদানি বিকল্প শিল্প বলতে পারো তুমি। হ্যাঁ, যে শিল্পটা কি করবে? যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে, অর্থাৎ আমদানি বিকল্প শিল্প হচ্ছে এমন একটা শিল্প যে শিল্পটা আমাদের বাইরের দেশ থেকে আমরা কোনো একটা পণ্য আমদানি না করে যদি সেই দ্রব্যটা আমরা যদি দেশে উৎপাদন করি সেটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প। এটার মাধ্যমে আমরা বাইরের দেশে যে টাকাটা দিয়ে দিচ্ছি, যেমন ধরো মনে করো আমরা বাইরের দেশে পণ্য রপ্তানি করি 100 টাকা, যেটাকে আমরা বলি এক্সপোর্ট। হ্যাঁ, এক্সপোর্ট করে 100 টাকা, এবং আমরা বাইরের দেশ থেকে পণ্য আমদানি করে থাকি, বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত এরকম হয়, বাংলাদেশের ক্ষেত্রে আমদানি করে থাকে মানে 150 টাকা, যেটাকে আমরা বলি ইম্পোর্ট। অর্থাৎ বাংলাদেশে এক্সপোর্ট কম, ইম্পোর্ট বেশি। আর এটাকে বলা হয় এক্সেন্ট, মানে হচ্ছে নিট রপ্তানি। নিট রপ্তানি মানে কি? এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি নিট রপ্তানি। তো বাংলাদেশের ক্ষেত্রে রপ্তানি কম, আমদানি বেশি, যার কারণে বাংলাদেশের নিট রপ্তানিটা সবসময় নেগেটিভ বের হয়। মানে বাংলাদেশে আমদানি করতেছি বেশি জিনিস, রপ্তানি করতেছি কম জিনিস, তো এখানে একটা বাণিজ্যিক ঘাটতি বলা হয় এটাকে, বাণিজ্য ঘাটতি। অর্থাৎ রপ্তানি কম, আমদানি বেশি, বাণিজ্যিক ঘাটতি। আর বাণিজ্যিক উদ্বৃত্ত মানে কি? যেখানে আমদানি কম, যেখানে রপ্তানি বেশি, আমদানি কম, সেটাকে আমরা বলি বাণিজ্যিক উদ্বৃত্ত। যেমন তো একটা দেশ মনে করো বাইরের দেশে রপ্তানি করতেছে 200 টাকার জিনিস, আমদানি করতেছে 50 টাকার জিনিস, তাহলে সেক্ষেত্রে তাদের কি হবে? তাদের এখানে উদ্বৃত্ত সৃষ্টি হবে, বা বলতে পারো তখন তাদের এখানে এক্সট্রা টাকা থেকে যাবে। হ্যাঁ,
100 টাকা থাকবে কত টাকা? 50 টাকা থাকবে। 200 টাকা থেকে 100 টাকা বাদ দিলে 50 টাকা থাকবে। তার মানে তাদের নিট রপ্তানি হচ্ছে ধনাত্মক বের হবে, যেটাকে আমরা বলি উদ্বৃত্ত বাণিজ্য বলতে পারি। হ্যাঁ, আর ঘাটতি বাণিজ্য কোনটা? যেখানে রপ্তানি কম কিন্তু আমদানি কি বেশি, যেমন বাংলাদেশের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা বলা হচ্ছে যে এই যে এখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। কেমনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি? মানে আমরা যদি বাইরের দেশ থেকে পণ্যগুলো আমদানি না করি, যেমন আমি যদি বলি এখানে এই শিল্পের মধ্যে এই অবস্থায় যদি বলি, মনে করি আমরা হচ্ছে এখানে 100 টাকার পণ্য কি করতেছি আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি 100 টাকার পণ্য আমরা রপ্তানি করতেছি, আমদানি করতেছি 150 টাকা। তাহলে কি হচ্ছে, আমি যদি এখানে 150 টাকা আমদানি না করে, আমি যদি এখানে 150 টাকা আমদানি না করে আমি যদি মনে করি এখানে হচ্ছে 120 টাকার পণ্য আমদানি করি, 120 টাকার পণ্য মানে কম আমদানি করি, তাহলে কি হবে? আমাদের নিট রপ্তানি যেটা হবে সেটা কমে আসবে। সেটা মনে করো যে 30, 100 থেকে 120 বাদ দিলে মানে আসা হবে মাইনাস কত হবে? -20 হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের একটা বাইরের দেশের যে রিজার্ভ, সেই রিজার্ভটা আমাদের বৃদ্ধি পাবে, বা বলতে পারো আমাদের কম পরিমাণ টাকা খরচ হবে এরকম। তারপর যেটা বাণিজ্যের ঘাটতি হ্রাস করবে, আমাদের বাণিজ্যের যে ঘাটতি সেই ঘাটতি হ্রাস করবে। হ্যাঁ, এই যদি আমরা রপ্তানি বৃদ্ধি করতে মানে আমদানি কমাইতে পারি আর কি। হ্যাঁ, আমার রপ্তানি ঘাটতি বৃদ্ধি করবে। অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ করবে। কেন অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ করবে? কারণ আমি যদি দেশে উৎপাদন করি পণ্যটা, বাইরের দেশ থেকে আমদানি না করে, তাহলে আমাদের দেশের বাজার একটা ভালো কি হবে, বা সৃষ্টি হবে না, যে নির্ভরশীলতা সৃষ্টি হবে, বা বলতে পারো যে আমরা দেশীয় বাজার প্রসারিত হবে। আমরা বাইরের দেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে আনতেছি সেটা আমরা কি করব? আমরা নিজেরা উৎপাদন করব। এটাকে বলা হয় আমদানি বিকল্প শিল্প আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে দেশীয় শিল্প সংরক্ষণ হবে। আমরা দেশীয় শিল্পগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারবো, দেশীয় যারা প্রতিষ্ঠানগুলো আছে তারা ভালো লাভ করতে পারবে, কারণ বাইরের দেশ থেকে পণ্য আমদানি না করে নিজে উৎপাদন করলে সেক্ষেত্রে এখানে যারা কাজ করতেছে তারাই টাকা পাবে, এটা আর কি। তারপর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আমাদের দেশের কর্মসংস্থান বৃদ্ধি। এগুলো সবগুলো মিলে যে একটার সাথে জানো, সেটা হচ্ছে আমদানি বিকল্প শিল্পের সাথে। অর্থাৎ আমরা বাইরের দেশ থেকে পণ্য আমদানি না করে সেটা যদি নিজে উৎপাদন করি, তাহলে এই সুবিধাগুলো আমরা পাবো। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে, তারপর চলে আসে আমরা 3 নাম্বার বলছে উদ্দীপকে উল্লেখিত এক্স দ্রব্যটি কোন ধরনের ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে এক্স দ্রব্য বলছে এটা কোন ধরনের দ্রব্য। আচ্ছা, এটা তো বলে ফেললাম, এই যে এক্স দ্রব্যটা হচ্ছে একটা আমদানি কোন ধরনের শিল্পটি, আমদানি বিকল্প শিল্প বলবো। 4 নম্বর বলছে আমাদেরকে উদ্দীপকে বর্ণিত শিল্পটির সমস্যাসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো। এখন আমি যে বলতেছি আমদানি বিকল্প শিল্প যে আমি করবো বাংলাদেশে, এগুলো অনেক ক্ষেত্রে আসলে স্যার কমেন্ট পড়ে না। স্যার কমেন্ট করতে থাকলে তো আমি পড়াতে পারবো না বাবা, কমেন্ট পড়তে পড়তে রাত চলে যাবে। হ্যাঁ, এই ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে এখন পরীক্ষার সময়, এখন কমেন্ট পড়ার সময় না। এখন তোমাদেরকে ভালো করে যা পড়াচ্ছে সেগুলো মনে রাখতে হবে, কেমন? মাথা ঠান্ডা রেখে এগুলো মনে রাখবা। দেখো, উদ্দীপকে বর্ণিত শিল্পসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো, বা এটা আলোচনা করো আমদানি বিকল্প শিল্প বাংলাদেশের প্রেক্ষিতে কতটুকু যৌক্তিক বা কতটুকু করা যাবে। কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে আমরা আমদানি বিকল্প শিল্প করতে পারবো, কিন্তু এমন কিছু দ্রব্য আছে যেগুলো আসলে বাংলাদেশে এগুলো করাটা অনেক সময় ইম্পসিবল হয়ে যায়। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় দেখা যায় যে যেটা বিশ্বের প্রেক্ষিতে একটা অবাস্তব হয়ে যায়। যেমন আমি যদি বলি, আমরা মনে করি যে বাংলাদেশে আইফোন মনে করে আমরা উৎপাদন করবো, নিজেরা উৎপাদন করবো, তো এটা হইতে তো এত সহজ না। আইফোন চাইলে তো আমরা উৎপাদন করতে পারবো না। হ্যাঁ, এর জন্য হিউজ একটা আমাদের রিসার্চের প্রয়োজন আছে, এবং হচ্ছে ইনভেস্টের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। সো অনেক কিছু চাইলে আমরা করতে পারবো না। আবার কিছু জিনিস আছে যেটা আমরা করতে পারবো। আবার যেমন এরকম, যেমন অ্যালকোহল জাতীয় জিনিস, সেগুলো আমরা চাইলে বাংলাদেশে উৎপাদন করতে পারবো না বাইরের দেশে আমদানি করা ছাড়া, কারণ সেগুলো বাংলাদেশে উৎপাদন করাটা কি না, মানে বৈধ না, আইনগতভাবে বৈধ না, সেজন্য। বোঝা গেছে? এই তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে সমস্যাগুলো কি, তাহলে আমরা এগুলো বলবো যে কিছু কিছু দ্রব্য আছে এগুলোর ক্ষেত্রে আমরা বাইরের দেশ থেকে আমরা আমদানি না করে আমরা উৎপাদন করতে পারবো না, যেমন অ্যালকোহল জাতীয় জিনিস। আবার কিছু দ্রব্য আছে যেগুলো আসলে বিশ্বের প্রেক্ষিতে অবাস্তব, আমরা নিজেরা তো আসলে উৎপাদন করতে পারবো না। আবার এমন কিছু আছে যেমন এই করতে গেলে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আমাদের রিসোর্সগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে, আমাদের বিদ্যুতের সুবিধা আছে কিনা, অন্যান্য বিষয়গুলো সুবিধা আছে কিনা, এগুলো একটু দেখতে হবে। বোঝা গেছে? ওকে, এরপরে চলে আসা, এটা হচ্ছে আমাদের 4টা আমরা প্রশ্ন শেষ করলাম, মানে এইটা 4টা পড়লাম। এরপর চলে আসে আমরা 2 নাম্বার সিকিউতে। হ্যাঁ, এখানে বলছে কি হাইটেক শিল্প কি? উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পকে আমরা বলে থাকি হাইটেক শিল্প। যেমন ধরো তুমি হচ্ছে এই যে এখন এআই দিয়ে যে মানে সফটওয়্যার নির্ভর যে শিল্পগুলো আছে, ঠিক আছে, সফটওয়্যার টেকনোলজি, হ্যাঁ, এগুলো নিয়ে যে টেকনোলজি নিয়ে যারা কাজ করে সেটাকে আমরা বলে থাকি হাইটেক শিল্প, মানে উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প আর কি। 2 নম্বর বলছে আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রার সাশ্রয় সহায়ক। এই যে একটু আগে তো বলে দিয়েছি
যে আমদানি বিকল্প শিল্প কেন বৈদেশিক মুদ্রার সহায়ক, কারণ আমরা বাইরের দেশ থেকে পণ্য আমদানি না করে সেটা যদি দেশে উৎপাদন করি তাহলে কি হবে, আমরা আমরা একটা বাইরের দেশ থেকে আমাদের টাকা দিয়ে কিনতে হবে না বাইরের দেশের পণ্যগুলো, তাহলে আমাদের একটা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। 3 নম্বর বলছে উদ্দীপকের ক এবং খ শিল্প দুটি ধরন ব্যাখ্যা করো। এখানে দুইটা শিল্প বলছে। এক নম্বর বলছে কি, ক শিল্প মূলধন হচ্ছে 50 কোটি টাকার অধিক, শ্রমিক 300 জন অধিক, তার মানে এটা কি শিল্প, এটাকে আমরা বলবো বৃহৎ শিল্প। হ্যাঁ, এটাকে আমরা বৃহৎ শিল্প বলবো। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃহৎ শিল্প বলবো যেখানে 50 কোটি টাকার অধিক কিংবা যেখানে 300 জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে, সেটাকে আমরা বৃহৎ শিল্প বলে থাকি। অন্যদিকে 2 নম্বরটা বলতেছি কি, যেখানে মূলধনের পরিমাণ 75 লক্ষ থেকে 15 কোটি। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে বৃহৎ শিল্প হচ্ছে 50 কোটি যদি প্লাস হয় সেটাকে আমরা বলে থাকি বৃহৎ শিল্প। হ্যাঁ, মূলধন আর কি। আর যদি 75 থেকে 15 কোটি বলছে, আর যদি বলে হয় এটা যে 15 থেকে 50 কোটি যদি বলি, তাহলে সেটাকে আমরা বলি মাঝারি শিল্প। এটাকে আমরা কি বলি, মাঝারি। আবার যদি বলা হয় যে 75 থেকে 15, হ্যাঁ, এই 75 থেকে 15 কোটি যদি বলা হয়, 75 লক্ষ থেকে হবে, এটা 75 লক্ষ হবে, কোটি না, এটা 75 লক্ষ থেকে 15 যদি কোটি হয়, এটাকে আমরা বলতে পারি যে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। এটা হবে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র। এরপরটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম আমরা 75 লক্ষ, যেটা এর আগে ছিল মাইক্রো শিল্প। কোনটা ছিল, সেটা হচ্ছে 10 লক্ষ টাকা থেকে শুরু করে 75 লক্ষ টাকা, এটাকে আমরা বলতে পারি মাইক্রো শিল্প। এটাকে আমরা কি বলতে পারি, মাইক্রো শিল্প বলতে পারি, তাই না? ওই যে যেটা বলছিলাম আর কি। তো তাহলে এইভাবে করে মনে রাখবা কেমন, কোন শিল্পে কেমন। এই শুধুমাত্র আমি টাকা লিখছি, তুমি এই সংখ্যা সহ মনে রাখবা, শ্রমিক সংখ্যা। তাহলে এটা কোন শিল্পের মধ্যে পড়বে বলো? 2 নাম্বারটা 75 লক্ষ থেকে 15 কোটি, সেটা হবে কি, 75 লক্ষ থেকে 15 কোটি হচ্ছে ক্ষুদ্র শিল্প। তাহলে তুমি বৃহৎ শিল্প আর ক্ষুদ্র শিল্পের মধ্যে এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প নিয়ে তাহলে তুমি ক্ষুদ্র শিল্প, এখানে বলছো উদ্দীপকে ক এবং খ শিল্প দুটির মধ্যে ব্যাখ্যা করো। তাহলে আনসার হবে 1 নম্বরটা হচ্ছে বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প কাকে বলে, যেখানে যেই কি বলছি বলো তো, যেই তোমার কি শিল্পে বৃহৎ শিল্প বলতে ম্যানুফ্যাকচার করতে বৃহৎ শিল্প বলতে সেই শিল্পের সঙ্গে বোঝায় যে শিল্পের সামনে জমি এবং কারখানাদের কাছে সম্বন্ধে মূল্য প্রতিষ্ঠানের ব্যয় সহ 50 কোটি টাকা থেকে 50 কোটি টাকা অধিক কিংবা যেসব প্রতিষ্ঠানে 300 জন অধিক শ্রমিক নিজে থাকে, সেটাকে আমরা বৃহৎ শিল্প বলতে। অন্যদিকে আমরা বলতে পারি যে ক্ষুদ্র শিল্প হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্ষুদ্র শিল্প হচ্ছে সেই শিল্পের সঙ্গে বোঝায় যে প্রতিষ্ঠান জমি এবং কারখানাদের কাছে সম্বন্ধে মূল্য প্রতিষ্ঠানের ব্যয় সহ 15 লক্ষ থেকে 15 কোটি, সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলতে পারি। অথবা যেখানে 31 থেকে 200 জন শ্রমিক এটাকে নিয়ে যেতে থাকে। ঠিক আছে, এটা দুটা ব্যাখ্যা করবা, এই শিল্পগুলো নিয়ে ব্যাখ্যা করবা, তাহলে হয়ে যাবে। 3 নম্বর বলছে আমাদেরকে খ এবং গ শিল্পের বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। গ নাম্বারটা কি বলছে, যেখানে মূলধন 10 লক্ষ টাকার নিচে, শ্রমিক 15 থেকে 10 জন, এটা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে 10 লক্ষ টাকার নিচে যদি হয়, হ্যাঁ, 10 লক্ষ এর যদি কম হয়, 10 লক্ষ এর কম, অথবা যেখানে 10 জনের কম থাকে, সেটাকে আমরা বলে থাকি কুটির শিল্প। ঠিক আছে, তাহলে কুটির শিল্প মানে কি, যেখানে তোমার শ্রমিক সংখ্যা হবে 10 জনের কম এবং 10 লক্ষ টাকা কম থাকে বলবে, সেটাকে আমরা কুটির শিল্প বলি। তাহলে এখানে বলছে ক্ষুদ্র, তার মানে এটা ক্ষুদ্র এবং কুটির। তাহলে ক্ষুদ্র এবং কুটির শিল্পের তোমাকে কি করতে হবে, যে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা তোমাকে লিখতে হবে। অনেকগুলো আছে, কর্মসংস্থান বৃদ্ধি হয়, হ্যাঁ, এটার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি হয়, দরিদ্র বিমোচন হয়, আমরা দেশের অনেকগুলো ক্ষেত্রে, ঠিক আছে, যা নারী শ্রমিকদের কাজের সৃষ্টি হয়, ক্ষেত্র সৃষ্টি হয়, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তোমাদের ইজি বই থাকলে সেক্ষেত্রে তোমরা পড়তে পারবা, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। বোঝা গেছে? ওকে, এরপরে দেখো, তাহলে এই হচ্ছে আমাদের মানে 4টা কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেনে চলে যায়। 3 নম্বর প্রশ্ন আমাদেরকে যে সংরক্ষিত শিল্প কি, যে শিল্পগুলো সরকার সংরক্ষণ করে থাকে, যেমন ধরো আমি বলতে পারি টাকা ছাপানো, হ্যাঁ, টাকশালারকে টাকা ছাপানো বা সিকিউরিটিস ছাপানো। সিকিউরিটিস মানে হচ্ছে যেমন ওই যে দলিলগুলো আছে, স্টাম্পগুলো আছে, এগুলোতে আমরা দলিল করি, হ্যাঁ, বিভিন্ন কন্ট্রাক্ট হয়, সেগুলো স্টাম্প বা টাকা ছাপানো। তারপর পারমাণবিক, হ্যাঁ, বোমা বানানো বা বলতে পারি এই ধরনের অস্ত্র বানানো, হ্যাঁ,
তারপর হচ্ছে তোমার এই ধরনের শিল্প যেগুলো সরকার সংগ্রহ করে থাকে, কেউ করতে পারবে না এটা, এগুলোকে বলা হয় সংরক্ষিত শিল্প। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে রপ্তানি বৃদ্ধি কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করে। রপ্তানি বৃদ্ধি করলে কর্মসংস্থান কেন বৃদ্ধি পাবে? রপ্তানি যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা যদি বেশি বেশি পণ্য রপ্তানি করতে পারি বাইরের দেশে, তাহলে সেই পরিমাণ পণ্য আগে উৎপাদন করতে হবে, তাহলে তো রপ্তানি করতে পারবে নাকি। সো উৎপাদন করার জন্য সেখানে আমাদের কি লাগবে? বেশি বেশি পরিমাণে আমাদের কি লাগবে? আমাদের রিসোর্সের প্রয়োজন হবে। ক্লিয়ার? বেশি বেশি আমাদের কি হবে? রিসোর্সের প্রয়োজন হবে। এটা গেল কর্মসংস্থান বৃদ্ধি। 4 নম্বর বলছে উদ্দীপক উল্লেখিত উৎপাদন খাতটির গুরুত্ব ব্যাখ্যা করে। এখানে কি খাত বলছে আমরা একটু দেখি। উৎপাদন খাত কোনটা বলছে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই শিল্পে প্রায় 35 লক্ষ শ্রমিক কর্মসংস্থানের সুযোগ আছে। কর্মসংস্থানের সুযোগ অনেক ধরনের পশ্চাৎ সংযোগ শিল্প গড়ে উঠেছে। পশ্চাৎ সংযোগ শিল্প মানে কি জানো? তৈরি পোশাক শিল্পের জন্য যে শিল্প প্রয়োজন হয়, যেমন ধরো তৈরি পোশাক শিল্পে ভালো আমরা তখনই করতে পারবো যখন আমাদের বাংলাদেশে ভালো বোতাম পাওয়া যাবে, ভালো বক্রম পাওয়া যাবে। ওই বক্রম এবং বোতাম সেগুলোকে আমরা বলতে পারি এটার পশ্চাৎ সংযোগ শিল্প, অর্থাৎ এটার নিচে যে শিল্পগুলো এটার উপর ডিপেন্ড করে থাকবে সেটাকে বলা হয় পশ্চাৎ সংযোগ শিল্প গড়ে উঠেছে। এছাড়াও এই খাতে সাধারণত জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। সম্প্রতি এই খাতে সমৃদ্ধির জন্য শিল্প উদ্যোক্তাগণ অধিকতর মানব সম্পদ মানসম্পন্ন পোশাক তৈরির পদক্ষেপ নিয়েছে। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা যে আমরা তৈরি পোশাক রপ্তানি করে, এই যে তৈরি পোশাক বলতেছে, এই তৈরি পোশাক রপ্তানি করে আমরা বাইরের দেশে আমাদের রপ্তানি আয়ের কত % ইনকাম করে থাকি? কেউ কি বলতে পারবা? আমরা বাইরের দেশে তৈরি পোশাক রপ্তানি করে আমাদের রপ্তানি আয়ের কত % আমরা ইনকাম করে থাকি? আমি যদি বলি বাইরের দেশে আমরা 100 টাকার পণ্য রপ্তানি করে থাকি, 100 টাকা, তার মধ্যে আমরা তৈরি পোশাক রপ্তানি করে থাকি কত টাকা তোমরা জানো? কেউ কি বলতে পারবা? কমেন্ট বক্সে একটু দেখি বলো তো। কেউ কি বলতে পারবা যে আমরা তৈরি পোশাক কত টাকা রপ্তানি করে থাকি? শুধু তৈরি পোশাক। একটু বলো দেখি। আমি বলতেছি 100 টাকা যদি আমরা পণ্য রপ্তানি করি তার মধ্যে তৈরি পোশাক আমরা কত টাকা পাই? ওকে, অনেক 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 আনসার দিচ্ছ। আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আনসার হচ্ছে বাংলাদেশে এই তৈরি পোশাক রপ্তানি করে বাইরের দেশে 83% ইনকাম করে থাকে, শুধু তৈরি পোশাক রপ্তানি করে। হ্যাঁ, 83% ইনকাম করে থাকে। তাহলে এটা হিউজ একটা মানে রপ্তানি খাতে হিউজ একটা অবদান রেখে থাকে শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি করে। হ্যাঁ, এখানে বলছে তাহলে সংরক্ষিত শিল্প কি সেটা বলছি, রপ্তানি বৃদ্ধির জন্য কর্মসূচি সেটা বললাম। উদ্দীপক উল্লেখিত উৎপাদন খাতটির গুরুত্ব ব্যাখ্যা করো। মানে এই যে উৎপাদন খাত কোনটি, এই যে তৈরি পোশাক রপ্তানি করতেছে এটা গুরুত্ব বলতেছে। এটা গুরুত্ব বলতে গিয়ে এটা বলবো আর কি, যে আমাদের বাইরের দেশে আমরা পণ্য রপ্তানি করে যেখানে প্রায় 34 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়, যা আমাদের রপ্তানি আয়ের প্রায় 83% শুধুমাত্র একটা খাত থেকে উৎপাদন হয়ে থাকে। তাহলে এটার গুরুত্ব তুমি চিন্তা করো, এই খাতটার গুরুত্ব কতটুকু? অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্ষেত্রে। কারণ বাংলাদেশে যদি রপ্তানির কথা বলা হয় প্রায় 200 মনে হয় এখন 63টা দেশে বাংলাদেশের তৈরি পোশাক কি হয়? রপ্তানি হয়ে থাকে। হ্যাঁ, তো অনেক বড় একটা তোমার কি এটার গুরুত্ব আছে আর কি বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলতে চাই। ওকে, এরপরে চলো আসে। এরপর বলছে 4 নম্বর বলছে এখানে উদ্দীপক উল্লেখিত খাতটির সমস্যার সমাধানে তোমার মতামত। অর্থাৎ এই সমস্যা, এই খাতের অনেকগুলো সমস্যা আছে। তা বাংলাদেশে মানে পর্যাপ্ত ঋণের অভাব, বিদ্যুতের অভাব, হ্যাঁ, যার কারণে অনেক পিছিয়ে থাকে আর কি বাংলাদেশের যারা এই শিল্পে যুক্ত আছে আর কি। এবং দেখা যায় যে এইগুলো সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে এখানে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ফেসিলিটিস যেগুলো থাকে সেগুলো পর্যাপ্ত পরিমাণে করতে হবে, তাহলে ভালো একটা আমরা কী করতে পারবো, মানে ভালো করতে পারবো আর কি তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে। বোঝা গেছে? তো এগুলো একটু ব্যাখ্যা করবা, আশা করি তোমরা পারবা। এরপরে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। আর কয়টা আছে? অনেকগুলো কোশ্চেন আছে, 8-9টা দিচ্ছে। আচ্ছা, আমরা দু একটা দেখাই। থিওরি কোশ্চেন তো তোমরা নিজেরা করতে পারবা, তবে আমি দেখা দিচ্ছি আর কি কেমনে তোমরা সলভ করবা, কীভাবে সলভ করবে সেটা। এরপরে দেখো 4 নম্বর বলছে, দেখো 4 নম্বর বলছে এখানে আমাদেরকে যে রাজীব শীতের 4 নম্বর বলছে আমাদেরকে রাজীব শীতের ছুটিতে নানার বাড়ি বেড়াতে গেল। সেখানে সে লক্ষ্য করলো নাজমা বেগম ও তার 2 মেয়ে বাড়িতে বাঁশ এবং বেত দিয়ে বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করে।
তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী শহরের বিভিন্ন দোকানে বিক্রি হয়। এতে নাজমা বেগম পরিবারের আয় এবং সচ্ছলতা বাড়ে। স্বল্পমুজি স্থানীয় কাঁচামাল এবং কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না লাগার কারণে গ্রামের অনেক মহিলা এই কাজে আগ্রহী এগিয়ে আসছে। এই ধরনের কর্মকাণ্ড নারী কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তোমরা আমাকে এমনি বলো, এখানে যে তিনি করছে, হ্যাঁ, বেড়াতে গিয়ে তিনি লক্ষ্য করলেন নাজমা বেগম, এই যে নাজমা বেগম এবং তার 2 মেয়ে, তারা যে শিল্পটা করছে সেটাকে আমরা কি শিল্প বলে থাকি? একটু বলো দেখি সবাই, আনসার করো দেখি সবাই, একটু বলো তো, আনসার করো দেখি সবাই। আচ্ছা, আমরা একটা নামাজে বিরতি দিব, 1 মিনিট পরে। হ্যাঁ, 1 মিনিট পরে একটা নামাজে বিরতি দিব, তারপর আমরা ক্লাসে আবার করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলতে পারি, আমরা প্রথমে এখানে বলতে পারি এটা যেটা করছে সেটা হচ্ছে আমরা বলতে পারি কুটির শিল্প, কারণ সেখানে কি করছে, যে তিনি বাঁশ এবং বেত দিয়ে করছে, এবং যেখানে পরিবারের সদস্য আছে স্বল্প মজুরি পুঁজি, তার মানে সেটা হচ্ছে কুটির শিল্প হবে। এক নম্বর বলছে শিল্প কি? শিল্প মানে হচ্ছে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে শিল্প বলে থাকি। ক্লিয়ার? তাহলে সমজাতীয় দ্রব্য সেবা উৎপাদন নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে একত্রে আমরা কি বলে? শিল্প বলে থাকি। তারপরে এখানে বলছে 2 নম্বর, পাট শিল্পে ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল, বুঝিয়ে লেখো। পাট শিল্প ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল কেন? কারণ আমরা জানি যে এখন বর্তমানে পলিথিন কিন্তু সব দেশে নিষিদ্ধ করা হচ্ছে, এটা আমাদের পরিবেশের জন্য মোটেও ভালো নয়, ঠিক আছে? তাই যার কারণে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে এই পাটের উপর গুরুত্ব বেশি দিচ্ছি, কারণ পাটের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের পলিথিনের আমরা ব্যবহার কমাতে পারি। পাট দিয়ে আমরা সেই দ্রব্যগুলো থলে বা অন্যান্য বিষয়গুলো আমরা বানাতে পারি, হ্যাঁ, যেগুলো পলিথিন ইউজ করা হয়। তো তবেও খরচ বেশি, তো এটা খরচ কমানোর জন্য আসলে আমাদের কাজ করতে হবে আর কি, কেমন? 3 নম্বর এখানে বলছে উদ্দীপকের নাজমা বেগম কার্যক্রমের সাথে সম্পর্কিত শিল্পে বর্ণনা করো, তাহলে কুটির শিল্পে তুমি বর্ণনা দিবা। 4 নম্বর বলছে উদ্দীপকের নির্দেশিত শিল্পে দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা পালন করে, মানে কুটির শিল্পের, ক্ষুদ্র এবং কুটির শিল্পের গুরুত্ব যেগুলো আছে সেগুলো লিখবা। ইউনিস বইয়ে খুব সুন্দর করে সাজানো আছে, সেখান থেকে লিখে দিলে হয়ে যাবে। পয়েন্টগুলো সুন্দর করে সাজাবা, মনে রাখবা। সেকেন্ড পেপারে এই যে 2য় 3য় অধ্যায় এবং হচ্ছে 8ম 9ম অধ্যায়, এগুলোতে যত বেশি তুমি পয়েন্ট লিখতে পারবা তত বেশি তোমাকে নাম্বার দিবে। যত বেশি তুমি পয়েন্ট লিখে সুন্দর করে এটাকে ব্যাখ্যা করতে পারবা। পয়েন্ট বেশি লিখবা, বর্ণনা কম লিখবা, তোমাকে নাম্বার বেশি দিবে। একজন মনে করো যে 2 পৃষ্ঠা লিখছে, পয়েন্ট বর্ণনা করছে 4টা, একজন মনে করো যে 2 পৃষ্ঠা লিখছে কিন্তু পয়েন্ট লিখছে 8টা বা 10টা, তাহলে তাকে নাম্বার বেশি দিবে যে পয়েন্ট বেশি লিখবে। মনে রাখবে? মনে থাকবে? ওকে, তাহলে আমরা নামাজের বিরতি দিচ্ছি। আমরা এই কোশ্চেনটা এরপর আমরা কি করবো, আমরা সলভ করবো, এই কোশ্চেনটা আমরা সলভ করবো। সো এই কোশ্চেনটা সলভ করে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাবো এক্স্যাক্টলি বলতে গেলে। হ্যাঁ, আমরা এটা সলভ করবো না, এগুলো তোমরা একটু দেখে নেবে, আমি তোমাদের ফাইল দিয়ে দিব। এইখানে তোমাদের ক্যাপশনে একটা গ্রুপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও, সেখানে আমি এই ফাইলটা দিয়ে দিব। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? একটু বাসা দেখে নেবে, এগুলো গুরুত্বপূর্ণ আর কি। আমরা চ্যাপ্টার 4 শুরু করবো নামাজের পর, ঠিক আছে? তা আমরা একটু লিখে দিই। নামাজের বিরতি হচ্ছে আমরা 8:45 শুরু করব। হ্যাঁ, আমরা 8:45 ক্লাস শুরু করব। দেখা যাচ্ছে তো না? 8:45 পর্যন্ত। আমরা 4র্থ সপ্তম করে, হ্যাঁ, আমরা 8:45 থেকে শুরু করব, ঠিক আছে? আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? তাহলে তোমরা নামাজ পড়ে নাও সবাই, ঠিক আছে? আর লাইভ ক্লাস চলা থাকবে, লাইভ চলতে থাকবে। আমি 8:45 জাস্ট ক্লাস 3 করব, ঠিক আছে? লাইভ চলতে থাকবে, এই লাইভটা চলতে থাকবে, ওকে?